আনুষ্ঠানিক বিয়ের আজ ৫ মাস ৯ দিন কেটে গেল। এর মধ্যে এরেন ফাইনাল এক্সাম শেষ করে জাকির জামানের ব্যবসার দায়িত্ব নিয়েছে। ইলোরা অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। কথা ছিল তাদের বিয়ের ৫ মাস পরেই আবার আনুষ্ঠানিকভাবে ইলোরাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে, কিন্তু তার মধ্যে বাদ সাধল ইলোরার ফুফার মৃত্যু। মাত্র ১ সপ্তাহ আগে তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইলোরাদের পরিবার এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই জাকির জামান জানিয়েছেন তারা কোনো অনুষ্ঠান ছাড়াই পুত্রবধূ ঘরে তুলবেন। আগেরবার যেহেতু বেশি ধুমধাম করে অনুষ্ঠান হয়েছিল, সেহেতু এখন অনুষ্ঠান বিশেষ জরুরি নয়। জাকির জামানের কথা মতোই আজ ঘরোয়াভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আয়োজন করছেন সাজিদ হোসেন। নিজেদের কয়েকজন আত্মীয় স্বজনকে খবর দিয়ে বাড়ি এনেছেন। মহিলারা সবাই মিলে রান্নাবান্না শুরু করেছে সকালের নাস্তার পরেই। ইলোরার মনটা দোটানায় ভুগছে। একদিকে ভালোবাসার মানুষটার কাছে থাকার আনন্দ, আরেকদিকে পরিবার ছেড়ে যাওয়ার বেদনা। মেয়েদেরকে অদ্ভুত নিয়ম মেনে চলতে হয়। যেই পরিবারে জন্ম থেকে বেড়ে ওঠে, সেই পরিবার ছেড়েই একদিন অন্য একটা পরিবারকে আপন করে নিতে হয়। অথচ এমনও অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে পরিবার ছেড়ে কোথাও বেড়াতেও যায় না। শেষমেশ নিয়মের বেড়াজালে আবদ্ধ মেয়েদের একদিন না একদিন সারা জীবনের জন্য পরিবার ছেড়ে অন্যত্র থাকার অভ্যাস গড়ে তুলতে হয়। ইলোরার ক্ষেত্রেও এমনটাই হবে। এতটা বছর যেখানে ভাইকে ছাড়া এক পাও ফেলতে পারেনি, সেখানে আজ থেকে ভাইয়ের বদলে থাকবে স্বামী। প্রত্যেকটা দিন নিজের বাবা মাকে কারণে অকারণে ডাকার বদলে শ্বশুর শাশুড়িকে ডাকতে হবে। বোনের সাথে খুনসুটি আর জমে উঠবে না। কয়েকদিন পর পর দেখা হলে কি আর সেখানে খুনসুটির কথা মনে পড়ে? ননদকেই বোন ভেবে নিতে হবে। ইচ্ছে করলেও ছুটে আসা যাবে না নিজ পিতৃগৃহে। এতটা দিন নিজের বাড়িতে থাকায় এই ব্যাপারগুলো ইলোরা টের পায়নি, কিন্তু গতরাত থেকে এগুলো তাকে বড় পোড়াচ্ছে। এতটা পোড়াচ্ছে যে চোখের জলগুলো বারবার বাঁধ ভাঙছে। সকাল থেকে এরেনের সাথেও ঠিকমতো কথা হয়নি তার। এরেন জানে এখন ইলোরার মনের অবস্থা কেমন, তাই সেও খুব একটা জোর করেনি। মেয়েটার একটু সময় দরকার নিজেকে সামলানোর। বোনের মন খারাপ আর চোখের জল সাকিবের দুর্বলতা, বিধায় সে ইচ্ছে করেই দূরে দূরে থাকছে। ইলোরার বন্ধু মহলে ফোন করে বলেছে তাড়াতাড়ি চলে আসতে। তারা হয়তো মেয়েটাকে সান্ত্বনা দিতে পারবে। সাকিবের ফোন পেয়েই ইলোরার বন্ধুমহল সকাল 11টার দিকে চলে এসেছে। তারা এসেই হুড়মুড় করে ইলোরার রুমে ঢুকে আসর বসিয়েছে। তাদের গল্পে গল্পে ইলোরার মন খারাপ ভাবটা কিছুটা কমে গেল। তবু সে চুপচাপ সবার কথা শুনে যাচ্ছে। সবাই মিলে তাহসিনকে খোঁচা মেরে কথা বলছে আর হাসাহাসি করছে। সবাই বারবার বলছে, তাহসিন মনের কথা এত চেপে রাখতে নেই, তারপর দেখবে অন্য পাখি এসে তোমার ডালিম নিয়ে ভেগেছে, সময় থাকতে তা কাজে লাগাও। এমন নানা কথা শুনে ডালিয়া মানে মানে সবার মাঝ থেকে কেটে পড়েছে। তাহসিন সবার ক্যাচ ক্যাচ সহ্য করতে না পেরে বলল, মনের কথা বলে দিলেই তো বলে দিলাম, এত তাড়াহুড়োর কি আছে? ধীরে সুস্থে প্রণয় হোক। টুম্পা চোখ বড় করে বলল, অলরেডি 1 বছর পেরিয়ে গেছে, এখন এই কথা বলছিস? হ্যাঁ তো। মুনা বলল, ভালো কথা কানে নিতে ইচ্ছে করে না, তাই না? থাক তুই তোর মনের কথা নিয়ে। তাহসিন কথা ঘোরানোর জন্য চেহারায় একটু সিরিয়াস ভাব এনে বলল, এসব বাদ দে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা শোন। তাহসিনের মুখভাব দেখে সবাই একটু নড়ে চড়ে বসে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহসিন গলা ছেড়ে সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলল, আসলে বলবো? টুম্পা বিরক্তি নিয়ে বলল, ঢং করছিস, তাড়াতাড়ি বল। তাহসিন কিছুটা ইতস্তত করতে লাগলো। নাদিয়া বলল, ধুর, বলছিস না কেন? কাহিনী কি? তাহসিন আমতা আমতা করে বলল। সত্যি বলবো? আরিশা বলল, বললে বলো, না বললে চাপ হাত। তাহসিন বলল, আচ্ছা তাহলে বলেই ফেলি। ইলোরা বলল, বলো। তাহসিন ফট করে বলল। আসলে আমার খুব পানি পিপাসা পেয়েছে। তাহসিনের কথায় সবাই কপাল কুঁচকে ফেলল। মুনা বলল, আগে কথাটা বল। বললামই তো। কখন? এই যে বললাম পানি পিপাসা পেয়েছে। অরিশা ফুঁসে উঠে বলল। এটা তোর ইম্পর্টেন্ট কথা? তাহসিন দাঁত কেলিয়ে হেসে বলল। হুম। ফলস্বরূপ সবার দৌড়ানি খেয়ে তাহসিন রুম থেকে ছুটে বেরিয়ে গেল। দুপুরের কিছু আগে রেনের পরিবার এলো, সঙ্গে কয়েকজন আত্মীয় স্বজন। কেউ কেউ গিয়ে ইলোরার সাথে দেখা করে এলো। ঘরোয়াভাবেই দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন হলো। বান্ধবীরা মিলে ইলোরাকে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিল, কিন্তু ইলোরার চোখের জলে সাজগোজ সব নষ্ট হবার জোগাড়।
বিকালের দিকে বিদায়ের পালা এলো। ইলোরার কাছে মনে হলো এর থেকে দম বন্ধ করা পরিস্থিতি বোধহয় তার জীবনে কোনোদিনও আসেনি। বাবা মা আর বোনদের জড়িয়ে ধরে শুরু হলো তার বাঁধ ভাঙা কান্না। ইলোরার পরিবারের মানুষগুলোরও একই অবস্থা। ইলোরার কান্না দেখে এরেনের বুকটা কেঁপে উঠল, মনটাও হঠাৎ খারাপ হয়ে গেল। এই মেয়েটার কান্না সহ্য করার ক্ষমতা বোধ হয় উপরওয়ালা তাকে দেয়নি। মালিহা বেগম কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারাবার জোগাড়। সাজিদ হোসেন মেয়েকে এরেনের হাতে তুলে দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। বিদায়ের আগ মুহূর্তে ইলোরার খেয়াল হলো দুপুর থেকে এখনো পর্যন্ত একবারও সাকিবের দেখা পায়নি সে। চারদিকে ভাইয়ের খোঁজ করে ইলোরা কোথাও সাকিবকে দেখতে না পেয়ে অনন্যাকে জিজ্ঞেস করলো। ভাই কোথায়? অনন্যার চোখের পানি মুছতে মুছতে বলল, রুমে আছেন, আমি ডেকেছিলাম কিন্তু আসবে না, বলল তোকে বিদায় দিতে পারবে না আর তোর কান্নাও সহ্য করতে পারবে না। কয়েকজন সাকিবকে ডাকতে গিয়েও ফেরত এলো। শেষে এরেন নিজেই ইলোরাকে নিয়ে সাকিবের রুমে উপস্থিত হলো। রুমের দরজা ভেজিয়ে রেখে সাকিব বিছানায় পা ঝুলিয়ে মাথা নিচু করে বসেছিল। দরজা খোলার শব্দে ফিরে তাকিয়ে ইলোরা এরেনকে দেখে সে মেকি হেসে দৃষ্টি ফিরিয়ে নিল। এরেন গিয়ে সাকিবকে টেনে দাঁড় করিয়ে বলল, শালা, মেয়েদের মতো ঘরে বসে আছিস কেন, নাকি পর্দা করছিস? ইলোরা দুপা এগিয়ে গিয়ে ধরা গলায় ডাকলো, ভাই? সাকিব ফিরে তাকালো, কিন্তু এবার আর দৃষ্টি ফিরিয়ে নিতে পারল না। বোনের অশ্রুসিক্ত চোখ দুটোই তাকে দুর্বল করে দিল। মুহূর্তে তার চোখ দুটো জ্বলতে শুরু করলো। নিজেকে সামলানোর চেষ্টা করে সাকিব ঠোঁট জোড়া প্রসারিত করে হাসার চেষ্টা করে বলল, শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস? যা যা, বাড়ি আবার খালি হবে আস্তে আস্তে, তারপর আমার একার রাজত্ব, বোনদের ঝামেলা থেকে মুক্তি। কি বলিস? দুষ্টুমি করার ইচ্ছা থেকে সাকিব কথাগুলো বলতে গিয়েও ব্যর্থ হলো। শেষে গিয়ে ঠিকই গলাটা কেঁপে উঠল। ইলোরা আরও দুপা এগিয়ে গিয়ে হঠাৎ সাকিবকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ব্যাস, এতক্ষণ যা মনোবল ছিল তাও হারালো সাকিব। বোনের কান্নার শব্দ যেন তার হৃৎপিণ্ডে আঘাত হানল। দুহাতে বোনকে জড়িয়ে ধরে সেও এবার চোখের বাঁধ ভাঙল। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে সাকিব কিছু বলতে চেয়েও পারল না। শব্দগুলো সব গলায় আটকে গেল। অনন্যা এসে দরজায় দাঁড়িয়ে বলল, বাইরে সবাই অপেক্ষা করছে। সাকিব ইলোরার মুখটা তুলে ধরে চোখের পানি মুছতে মুছতে বলল, সুখে থাকবো, তোর ভাই তোকে খুব সুখী দেখতে চায়। এরেন সাকিবকে আলিঙ্গন করে পিঠ চাপড়ে বলল, চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ, তোর বিশ্বাসের মূল্য রাখবো আমি। তোর বোন যেমন তোর কাছে থেকে এক ফোঁটা কষ্ট পাইনি, আমার কাছেও তেমনই থাকবে। সাকিব হেসে বলল। এটা জানি বলেই বিয়েটা দিয়েছিলাম। সাকিবের থেকে বিদায় নিয়ে এরেন ইলোরার হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। ইলোরার খুব ইচ্ছে হলো আর একবার গিয়ে ভাইটাকে জড়িয়ে ধরতে, কিন্তু সময় যে পেরিয়ে যাচ্ছে। সাকিব পুনরায় বিছানায় ধপ করে বসে দুহাতে মুখ চেপে ধরে জোরে শ্বাস নিল। অনন্যা এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল। মানুষটাকে কষ্ট পেতে দেখে সে উল্টো দিকে পা বাড়াতে পারেনি। এগিয়ে গিয়ে সাকিবের সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত রাখল অনন্যা। সাকিব মুখ তুলে অনন্যাকে দেখে বলল, কিছু বলবি? অনন্যা জানে মানুষটার বুকের মধ্যে এখন ঠিক কী পরিমাণ তোলপাড় চলছে। বোনটা যে তার প্রাণ। অনন্যা দুহাতে সাকিবের মাথাটা বুকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। সাকিব বুঝল আজ আর নিজেকে সামলানোর উপায় নেই। সে হঠাৎই অনন্যার কোমর জড়িয়ে ধরে মৃদু শব্দ তুলে কেঁদে উঠল। বড় হওয়ার পর এই মানুষটাকে অনন্যা কোনো দিনও কাঁদতে দেখেনি। হয় গম্ভীর নয় হাস্যোজ্জ্বল মুখ দেখতে অভ্যস্ত সে। এমন একটা মানুষের কান্না থামানোর জন্য ঠিক কী সান্ত্বনা দেওয়া যায় বুঝে উঠতে পারল না অনন্যা। গাড়িতে বসেও কেঁদে চলেছিল না, শরীরটাও খুব দুর্বল হয়ে পড়েছে। এরেন তাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বারবার কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে। ইলোরা সেসব কানেই নিল না। ক্লান্ত হয়ে একসময় এরেনের বুকেই ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 11টা। জারিন আর তার কাজিনরা মিলে ইলোরাকে ধরে বেঁধে বউ সাজাতে ব্যস্ত। ইলোরা বারবার করে নিষেধ করার পরেও কেউ শোনেনি তাদের একটাই কথা, বাসর ঘর যেহেতু সাজানো হয়েছে সেহেতু বউ সাজাতে হবে। ইলোরা অবাক হয়ে বলল, আবার কিসের বাসর? জারিন দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ভাবি, প্রথমবার তোমাদের বাড়িতে বাসর বলে তো এইটা নিতে পারিনি, কিন্তু এবার তো আর ছাড়ছি না, সুদে আসলে উসুল নেব। লাল বেনারসি শাড়ি আর ভারী গহনায় ইলোরাকে দ্বিতীয়বার আবার বউ সাজানো হলো। মেকআপের ব্যাপারটা অবশ্য জারিনই নিষেধ করে দিয়েছে। সুন্দর করে শাড়ি গহনা পরিয়ে চুলগুলো আঁচড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে। সাজানো শেষ করে সবাই ইলোরাকে এরেনের রুমে বসিয়ে দিয়ে ছুটল এরেনের খোঁজে।
যাওয়ার সময় বলে গেল তারা গিয়ে এরেনকে রুমে পাঠাবে। সেই যে গেল, তারপর প্রায় 15 মিনিট কেটে গেল, কিন্তু এরেনের আসার নাম নেই। এদিকে ইলোরা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল, তাই বিছানার কোণ থেকে নেমে দাঁড়ালো। এরেনের রুমটা লাভ শেপ বেলুন আর ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে খাট সাজানো হয়েছে। বিছানার মাঝ বরাবর গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ তৈরি করা হয়েছে। ইলোরা একরাশি বিরক্তি নিয়ে ব্যালকনিতে চলে গেল। এরেনের রুমের ব্যালকনিটা বাড়ির ডান পাশের বাগানের দিকে। ব্যালকনিতে ছোট্ট একটা বাল্ব জ্বলছে, বিধায় তার ভয় লাগলো না। রুমের ভেতর এতক্ষণ শীত আঁচ করতে না পারলেও ব্যালকনিতে দাঁড়াতেই হালকা শীত অনুভব হলো। তবু ইলোরা ব্যালকনির রেলিং ধরে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা, মা, ভাই, মিথিলা, অনন্যা আর ডালিয়াকে খুব মনে পড়ছে। বাড়িতে থাকলে এখন হয়তো ডালিয়া আর মিথিলার সাথে শুয়ে শুয়ে চাদর নিয়ে টানাটানি করত। আনমনে এসব ভাবতে ভাবতে ইলোরা শরীরে কারো স্পর্শ পেয়ে মৃদু চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকাতে এরেন তার গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে দিতে দিতে বলল, চাদর ছাড়া বেলকনিতে এসেছো কেন? ঠান্ডা লেগে যাবে। ইলোরা ঠোঁট প্রসারিত করে মৃদু হাসল। এরেন ইলোরাকে নিজের দিকে ঘুরিয়ে বাহুতে হাত রেখে বলল, সেই ভীত মেয়েটা যে একদিন হুট করে আমার জীবনে এসেই আমার বউ হয়েছিল, অথচ তখন তাকে মেনে নিতেই পারছিলাম না, সেই মেয়েটাই আজ আমার বাড়িতে আমার রুমে বউয়ের অধিকার নিয়ে হাজির হলো। সময়গুলো এত দ্রুত কেটে গেল, কিভাবে কিভাবে বছরও পেরিয়ে গেল, সব কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। এই মেয়ে কি জাদু জানো বলো তো? নইলে এন জামানের মন তো এত সহজে গলে যাওয়ার কথা ছিল না। কোন কালো জাদু করে মন কেড়ে নিয়েছিলে? ইলোরা মুচকি হেসে ভুরু উঁচিয়ে বলল। এটা তো আমারও প্রশ্ন, কি জাদু করেছিলে? এরেন মৃদু শব্দ তুলে হাসল। ইলোরা মুখের হাসি মিলিয়ে নিয়ে অভিমানী মুখে বলল, কতক্ষণ ধরে একা একা বসেছিলাম। এরেন কপাল চাপড়ে বলল, আর বলো না, বাদরগুলো আমার 25,000 টাকা মেরে দিয়েছে। এতক্ষণ আমার পেছন পেছন ঘুরেছে, রুমের দিকে আসতে দিচ্ছিল না। ইলোরা হেসে উঠল। এরেন কপাল কুঁচকে বলল, তুমি হাসছো? তাহলে কি করব? অবশ্যই দুঃখ প্রকাশ করবে। তোমার হাজবেন্ডের টাকা মানে তোমারও টাকা, তো তুমি হাসবে কেন? আচ্ছা বুঝলাম, অনেক দুঃখ প্রকাশ করলাম। এরেন ইলোরার হাত ধরে রুমে নিয়ে এলো। ইলোরাকে সোফায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে এসে বেড সাইড টেবিল থেকে একটা প্লেট হাতে নিয়ে সেও গিয়ে ইলোরার পাশে বসলো। ইলোরা প্লেটের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন ভাত খাবে? একটু আগে না খেলে? এরেন ভাত মাখাতে মাখাতে বলল, তুমি খাবে? আমিও তো খেলাম। কখন? ইলোরা গায়ের চাদরটা খুলে পাশে রাখতে রাখতে বলল, কখন মানে? আমি তো তোমার পাশে চেয়ারেই বসেছিলাম। এরেন ইলোরার মুখের সামনে খাবার ধরে বলল, আপনি যে কত খেয়েছেন তা আমার দৃষ্টিগোচর হয়নি ম্যাডাম। আজ যে আপনার একবেলাও পেট ভরে খাওয়া হয়নি তা আমার জানা আছে। এখন চুপচাপ হা করুন। ইলোরা ঠোঁট উল্টে বলল, এখন তো খেতে ইচ্ছে করছে না। একটু খেলেও খেতে হবে, চলো হা করো। অনিচ্ছা সত্ত্বেও ইলোরা খাবার মুখে তুলল। এরেনের কথার তালে তালে সে প্লেটের অর্ধেকটা খাবার শেষ করলো। তারপর আর খেতে পারল না। এরেনও জোর করলো না। ইলোরার মুখে পানির গ্লাস তুলে ধরে বলল, খেতে নাকি ইচ্ছে করছে না? এখন কে খেলো? ইলোরা পানি খেয়ে ভ্রুকুটি করে বলল, আম্মুর মতো কথা বলছো কেন তুমি? এরেন হাসি মুখে প্লেট আর পানির গ্লাস টেবিলে রেখে কাভার্ড থেকে একটা বক্স নিয়ে আবার ইলোরার দিকে এগিয়ে গেল। ইলোরার পাশে বসে বক্সটা তার দিকে এগিয়ে ধরল। ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে তাকাতে এরেন চোখের ইশারায় সেটা নিতে বলল। ইলোরা বক্সটা হাতে নিতে এরেন বলল, খুলে দেখো। বক্স খুলেই ইলোরার বিস্ময় আরও বাড়ল। সে অবাক হয়ে বলল, ডায়মন্ডের নেকলেস, এটা কার? এরেন বলল, যার হাতে আছে তার। ইলোরা চোখ বড় বড় করে বলল, আমার? আমি এটা দিয়ে কি করব? খাবে? ধুর, ফাজলামি করো না। এত দামি নেকলেস আমার প্রয়োজন নেই। এমনিতেও তো আমি তেমন জুয়েলারি পরি না। না পারলে রেখে দিবে। আগেরবার তাড়াহুড়োর মাথায় তোমাকে কোনো গিফটই দেওয়া হয়নি, তাই এবার আগে থেকেই ব্যাপারটা মাথায় রেখেছিলাম। ইলোরা মুখ ফুলিয়ে বলল, শুধু শুধু এত টাকা খরচ করতে গেলে কেন বলো তো? এসবের কোনো প্রয়োজন ছিল না। এমনিতেও 5 মাস ধরে তুমি খরচ করেই চলেছ। এরেন মুস্কি হেসে ইলোরার হাত থেকে নেকলেসের বক্সটা নিল।
নেকলেসটা বের করে ইলোরার গলায় পরিয়ে দিতে দিতে বলল, আমার ইলনির কাছে এই গিফটটা খুবই তুচ্ছ। ইলনি তো আমার জীবনের সবচেয়ে বড় গিফট। ইলোরাও এবার মুচকি হাসল। এরেন সোফা ছেড়ে হাঁটু গেড়ে ইলোরার পায়ের কাছে বসে পড়ল। ইলোরা অবাক হয়ে বলল, নিচে বসলে কেন? এরেন ইলোরার ঠোঁটে এক আঙুল চেপে ধরে বলল, হুশ, বউটাকে একটু দেখতে দাও। আমার বউটা এত সুন্দর কেন বলো তো? এরেনের গভীর দৃষ্টিতে ইলোরা লজ্জায় পড়ে গেল। লাজুক হেসে মাথা নত করতে এরেন তার এক হাতে মুঠোয় নিয়ে নিজের বুকে চেপে ধরে বলল, এভাবে হাসবে না তো, এখানটায় লাগে। নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবো। ইলোরা কপাল কুঁচকে কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, কথায় কথায় সব সময় এত হার্ট অ্যাটাক করো কেন বলো তো? এরেন গা দুলিয়ে হেসে বলল। কেন, তুমি ভয় পাও? ইলোরা উত্তর না দিয়ে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফেরালো। এরেন নিজের মুঠোয় থাকে ইলোরার হাতের পিঠে ছোট্ট একটা চুমু খেয়ে মুচকি হেসে বলল। আর বলবো না, এবার খুশি? ইলোরা এরেনের দিকে তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। এরেন উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে কাবার্ড খুলে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। তারপর একটা ভারী শাল হাতে নিয়ে ইলোরার দিকে এগিয়ে এলো। ইলোরা অবাক হয়ে এরেনের কাণ্ড দেখছে। লোকটা জ্যাকেট পরে ঘুমাবে কি না সেটাই ভাবছে সে। ইলোরার ভাবনায় ছেদ ঘটিয়ে এরেন ইলোরার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চলো। ইলোরা প্রশ্ন করল। কোথায়? এরেনের সোজাসাপটা উত্তর, যেখানে নিয়ে যাব সেখানে। ইলোরা আর প্রশ্ন তুলল না। এরেন ইলোরার হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। বাড়ির সবাই এতক্ষণে যার যার রুমের দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। এরেন ধীর পায়ে হাঁটতে হাঁটতে দোতলায় উঠল। জারিনের রুম থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই কাজিনদের সাথে আড্ডা চলছে। ইলোরা বিস্ময় নিয়েই শুধু এরেনের সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে। ছাদের সিঁড়ির গোড়ায় পৌঁছাতে ইলোরা বলল, এত রাতে ছাদে যাচ্ছি কেন আমরা? এরেন ইলোরার প্রশ্নের উত্তর না দিয়ে হুট করে তাকে পাজাকোলা করে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ইলোরা ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে আমি হেঁটেই যেতে পারবো, নামাও। এরেন ইলোরাকে কোল থেকে নামালো ছাদের এক পাশে গিয়ে। ইলোরা এরেনের দিকে তাকিয়ে বলল, এত রাতে কি করছো? ছাদে ঘুমাবে নাকি? এরেন মুস্কি হেসে ইলোরাকে উল্টো দিকে ঘুরিয়ে বলল। ইলোরা ভালোভাবে তাকাতেই ছাদের ইলেকট্রনিক লাইটের আবছা আলোয় দেখতে পেল অসংখ্য ফুলের সমারোহ। ইলোরা অবাক হয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, এত ফুল গাছ এসব কে লাগিয়েছে? আপু? এরেন বলল। তোমার বর। ইলোরা ঘাড় কাত করে এরেনের দিকে তাকিয়ে বলল, কবে? এরেন মুস্কি হেসে বলল, যেদিন মহারানী বলেছিল তার ফুল গাছ পছন্দ। ইলোরা ভুরু জোড়া হালকা কুঞ্চিত করে বলল, কবে বলেছিলাম? এরেন হাতের চাদরটা ইলোরার গায়ে জড়িয়ে দিয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, প্রণয়ের শুরুতে রনিদের বাড়ির ছাদে সেদিনই এক গাদা ফুল গাছ কিনে বাড়িতে হাজির হয়েছিলাম। আমি অবাক হয়ে শুধু বলছিল, এত ফুল গাছ কেন? জানি না, অবশ্য বুঝে গিয়েছিল। তারপর ওর হেল্পে গাছগুলো লাগিয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে সব রকমের ফুল গাছ লাগাতে লাগাতে ফুলের বাগানই হয়ে গেছে। এটা শুধুই ইলনির বাগান। ইলোরা হেসে বলল, পাগল। এরেন নিজের মাথা দিয়ে ইলোরার মাথায় মৃদু টোকা মেরে বলল, বউয়ের প্রেমে। এরেন ইলোরাকে ছেড়ে দিতে ইলোরা এগিয়ে গিয়ে সব ফুলগুলোকে একে একে শুয়ে দেখতে লাগলো। ছাদের কিনারায় এমন সুন্দর একটা ফুলের বাগান ইলোরাকে সত্যি খুব মুগ্ধ করেছে। এরেনদের বাড়ির ছাদটা আকারে বেশ বড়, তাই একপাশে নির্দ্বিধায় বাগান করা গেছে। এরেন কয়েকটা তাজা গোলাপ ছিঁড়ে এনে ইলোরার চুলের ভাঁজে ভাঁজে গুজিয়ে দিল। ইলোরা সেখান থেকে দুটো গোলাপ নিয়ে এরেনের দুই কানের পাশে গুজিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল। মধ্যরাতে প্রেয়সীর প্রাণোচ্ছল হাসির শব্দ এরেনের কানে মধুর সুর তুলল। এরেন ইলোরাকে নিয়ে ছাদের মাঝ বরাবর যে দোলনাটা রাখা আছে সেখানে গিয়ে বসে পড়ল। ইলোরাকে কাছে টেনে নিয়ে তার চাদরের মধ্যে নিজেও ঢুকে পড়ল। দোলনায় দোল খেতে খেতে ইলোরা এরেনের বুকে মুখ গুজল। এরেন ইলোরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আকাশে কত সুন্দর অর্ধচন্দ্র উঠেছে, চলো আজ একসাথে ভোর হওয়া দেখি। জ্যোৎস্না রাতের চাঁদ তো প্রায় সব প্রেমী যুগলই দেখে, আমরা বরং ভোর হওয়া দেখি। রাতের অন্ধকার কেটে গিয়ে কিভাবে সকালের সূর্য ওঠে, পৃথিবী আলোকিত হয় তা দেখি। আজ থেকে সারাটা জীবন তুমি আমার মনের আকাশে সকালের
সূর্যের মতোই প্রত্যেক দিন উঁকি বাড়বে, আর আমার জীবনটাও পৃথিবীর ন্যায় আলোকিত করবে। ইলোরা এরেনের কথায় মৃদু হেসে মাথা দোলালো। এরেন ঝুঁকে পড়ে ইলোরার কপালে লম্বা একটা চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি ইরানি, যুগ যুগ ধরে এইভাবেই আমার বুকে মুখ গুজে থেকো। একদিনের জন্য আমার চোখের আড়াল হয়ে না, তাহলে নিশ্চিত ঔষধের অভাবে প্রেমাসুখে মরবো আমি। প্রচণ্ড ভালোবাসি। ইলোরার শরীরে প্রেমময় শিহরণ খেলে গেল। মানুষটা এখন হুটহাট ভালোবাসি বলে বসে, অথচ যখন সে শুনতে চায় তখন মুখ খোলে না। তখন বলে ভালোবাসা মুখে বলে প্রকাশ করা লাগে না, প্রকাশিত হোক বা অপ্রকাশিত, ভালোবাসা ভালোবাসাই থেকে যায়। কিন্তু এই মানুষটাই এখন হঠাৎ হঠাৎ ভালোবাসি বলে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আজও তাই করল। ইলোরা দু চক্ষু বুঝিয়ে প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে তার বুকের সাথে আরও মিশে গেল। আমার হাতে একটা চিমটি কাটো তো মন। আফসারের কথায় ভুরুজোড়া কুঞ্চিত করে তাকালো মুনা। আফসার এক হাতে বাড়িয়ে দিয়ে ফের বলল, আস্তে করে একটা চিমটি কাটো। মুনা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? মানে আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যেই আছি। মুনা বিরক্তি নিয়ে বলল, ঢং করবেন না তো, পাঁচই লোক। মুনা বিছানা ছেড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আফসার তার হাত ধরে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল। দুহাতে মুনার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে মুস্কি হেসে বলল, রেগে যাচ্ছ কেন লাফিং কুইন? তুমি জানো আমি সত্যিই সারপ্রাইজ। এইটুকু একটা পিচ্ছির ভেতরে নাকি আমার আরেকটা পিচ্ছিও আছে। মুনা শক্ত মুখে বলল, একদম পিচ্ছি বলবেন না, বইরা লোক। আমাকে কোন দিক থেকে পিচ্ছি মনে হয়? কদিন পর পিচ্ছির মা হব। আফসার চিন্তিত মুখে বলল, আমি তো চিন্তায় আছি দুই পিচ্ছিকে আমি কিভাবে সামলাবো তা নিয়ে। পিচ্ছির মাকে সামলাতে আমাকে যা নাকানি চুপানি খেতে হয়, পিচ্ছি তো মায়ের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। কথা বলবেন না আমার সাথে, ছাড়ুন তো। মুনা দুহাত দিয়ে কোমর থেকে আফসারের হাত সরানোর চেষ্টা করতেই আফসার মুনার হাত দুটো পিছমোড়ে করে নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে ফেলল। মুনার আগত দৃষ্টিতে তাকাতেই আফসার মুনার ঠোঁটে ঠোঁট রাখল। গভীর একটা চুমু খেয়ে সরে আসতেই মুনা লজ্জায় মিয়ে গেল। মাথা নিচু করে সে কোলের দিকে তাকিয়ে রইল। আফসার মুনার হাত ছেড়ে দিয়ে এক হাতে মুনার পেট স্পর্শ করল। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, তুমি জানো আজ আমি ঠিক কতটা খুশি। ছোট্ট একটা বেবি আমাকে বাবা বলে ডাকবে, এই ফিলিংসটা আমি প্রকাশ করতে পারবো না। তুমি আমাকে সবচেয়ে সেরা একটা গিফট দিতে চলেছো মুন। বলো এই উপলক্ষে আমার থেকে তোমার কি গিফট চাওয়ার আছে? মুনা এখনো মাথা নিচু করে বসে আছে। আফসার মুনার মুখটা তুলে ধরে বলল, বলো। মুনা ডানে বায়ে মাথা দুলিয়ে বলল, কিছু না। কিছু একটা চাও, তোমার যা ইচ্ছা আমাকেও চাইতে পারো, আমি কিছু মনে করব না। দারুণ সুযোগ কিন্তু। মুনা হেসে ফেলল। পরক্ষণে মুখটা গোল করে বলল, বেবি আসার পর বেবির আম্মুর কদর যেন কমে না যায়। বেবির সাথে বেবির আম্মুকেও ভালোবাসলেই চলবে। আফসার মুনার মুখের কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, সে তো বেবির আম্মুকে আমি সবসময় ভালোবাসি। এখন যেহেতু সে আমাকে এত বড় একটা গিফট দিতে চলেছে, এখন থেকে না হয় একটু বেশি আদর করব, তাতে চলবে? মুনা কপালটা খানিক কুঁচকে ফেলল। মুখ বাঁকিয়ে বলল, বেহায়ালো। আফসার মুনাকে আলতো করে বুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু। মুনা রাগ দেখাতে গিয়েও হেসে ফেলল। লোকটার আনন্দের মাত্রা বুঝতে তার অসুবিধা হচ্ছে না। বাবা হবে শুনেই বাড়ি মাথায় তুলেছে। মুনার নিজেরও কম আনন্দ হচ্ছে না। প্রথম মা হওয়ার অনুভূতিটা হয়তো সম্পূর্ণ অন্যরকম। বেশ কয়েকদিন ধরেই মুনার শরীরটা ভালো যাচ্ছিল না। ঘন ঘন শরীর খারাপ দেখে তার শাশুড়ি কিছু আঁচ করতে পেরেই আজ আফসারের সাথে মুনাকে ডক্টরের কাছে পাঠিয়েছিলেন। মুনার মা হওয়ার খবর শুনে বাবার বাড়ি শ্বশুর বাড়ির মানুষ সবাই খুব খুশি হয়েছে। আর আফসার তখন থেকে মুনাকে এটা নিয়ে জ্বালিয়ে চলেছে। উপরে উপরে রাগ দেখালেও লোকটার এই স্বভাবের সাথে মুনা অভ্যস্ত হয়ে গেছে। কবে যে এই পাজি লোকটাকেই সে ভালোবেসে ফেলেছে টেরই পায়নি। একদিন সে এই পাজি লোকটার থেকে পালিয়ে বেড়াতে চাইত, অথচ আজ এই লোকটার থেকেই একদিনের জন্যও দূরে থাকতে কষ্ট হয়। লোকটার ভালোবাসার চিহ্নকে নিজের মধ্যে ধারণ করেছে সে। নিয়তি কি অদ্ভুত। ভার্সিটির গেটের সামনে গাড়ি থামালো এরেন। নিজেই এগিয়ে গিয়ে ইলোরার সিট বেল্ট খুলে দিল। ঝুঁকে পড়ে ইলোরার কপালে ঠোঁটে আলতো করে ঠোঁট ছোয়ালো। ইলোরা মুচকি হেসে বলল, ভার্সিটি গেটের সামনেও কি এক অভ্যাস করলে বলো তো? এরেনও হেসে বলল, কি করব বলো, এইটুকুই তো আমার সারাদিনের এনার্জি। আবার সেই বিকালে বা সন্ধ্যায় তোমাকে কাছে পাবো। আজ লাঞ্চটাও অফিসে বসে করতে হবে। শোনো,
সাকিবকে বলেছি তোমাকে বাসায় পৌঁছে দিতে, বা তোমার ইচ্ছা হলে আজ ভার্সিটি থেকে ওই বাড়ি চলে যেও, আমি সন্ধ্যায় এসে তোমাকে নিয়ে যাব। ইলোরা মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলল। আচ্ছা, তুমি কিন্তু লাঞ্চটা করে নিও সময় মতো। এরেন মাথা নিচু করে বলল। যথা আজ্ঞা মহারানী। ইলোরা দরজা খুলে বেরোতে যেতে এরেন বলে উঠল। এই ওয়েট ওয়েট। ইলোরা থেমে গিয়ে প্রশ্নভরা দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। এরেন তার ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ইলোরার দিকে এগিয়ে ধরে বলল। এটা নাও, আর ব্রেক টাইমে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিও। ইলোরা বলল। আমার কাছে টাকা আছে, গতকালই তো দিলে, আর লাগবে না। এরেন ইলোরার হাতে নোটটা গুজে দিয়ে বলল। তোমার জন্য না, মিথিলা আর ডালিয়ার জন্য কিছু নিয়ে যে ওদের জন্য। ইলোরা আর না করল না। না করলেও যে এরেন আর এই টাকা ফেরত নেবে না তা সে ভালোভাবেই জানে। সাবধানে ড্রাইভ করো। কথাটা বলতে বলতে ইলোরা গাড়ি থেকে নেমে গেল। জানালা দিয়ে আরেকবার ভিতরে উকি দিতে এরেন ঠোঁট প্রসারিত করে বলল। তুমিও সাবধানে থেকো। ইলোরা গেট পেরিয়ে ক্যাম্পাসে ঢোকা পর্যন্ত এরেন সেদিকে তাকিয়ে রইল। ইলোরা দৃষ্টির আড়ালে চলে যেতেই সেও গাড়ি স্টার্ট করলো। কাল সকালে বাবা আমাকে নিতে আসবে, কত দিন ধরে বাড়ি যাই না, আমার যে কি আনন্দ হচ্ছে। ডালিয়ার গদগদ কণ্ঠে বলা কথাটা শুনে তাহসিন কপাল কুঁচকে বলল। এত বাড়ি বাড়ি করিস কেন? তুই কি তোর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাইতেছস যে আনন্দের লুঙ্গি দাস দিতেছস? ডালিয়া বলল। তুই এমন করছিস কেন? বাবা মায়ের সাথে আমার কত দিন ধরে দেখা হয় না জানিস? ক্লাস কামাই দিয়া কি এক্সামে লাড্ডু পাকাইতে চাস? তুই থাম তো। মুনা গালে হাত দিয়ে বলল। ইস, তাহসিন ভাইয়ার খুব কষ্ট হইতেছে, কিন্তু মুখে বলতে পারতেছে না। তুই বুঝতেছিস না কেন ডালিয়া? ডালিয়া মুখ বাঁকিয়ে বলল। অত বোঝা লাগবে না। তাহসিন বলল। আমার বেলায় কিছু বোঝা লাগে না। ইলোরা বলল। ভাই, তোরা দুজন আর কতদিন এমন ডুবে ডুবে জল খাবি? এমন কইরা 1.5 বছর কাটাইলি, আর কত? ডালিয়া বলল। আমি কোনো ডুবে ডুবে জল খাই না, আমি গ্লাসে চুমুক দিয়ে জল খাই। তাহসিন ভেংসি কেটে বলল। জানা আছে। টুম্পা বলল। এসব বাদে, এখন হচ্ছে আমাদের আনন্দ করার সময়, বুঝলি? আমরা খালামণি হতে চলেছি, ভাবা যায়? নাদিয়া বলল। তাই তো, আমাদের মুনা মা হবে, কেমন স্বপ্ন স্বপ্ন লাগে। তাহসিন ব্যস্ত হয়ে বলল। এ মুলা, আমি তো ভাবতেছি আমাগো আফুসারের কথা। বেচারা মা বাচ্চার তালে পড়াই তো পাগল হয়ে যাইব রে। মুনার আগত স্বরে বলল। তুই আমার সাইডে কথা কস নাকি স্যারের সাইডে? রাজাকার কোথাকার। অন্ত কইতো দেখাই তোরে কইতে হইব। অরিশা চিৎকার করে বলল। স্টপ, গাধার দল, ক্যাচ ক্যাচ থামা, কি শুরু করলি? বেশ কিছুক্ষণ আড্ডার পর সাকিবের আগমনে আড্ডার সমাপ্তি ঘটল। সাকিব এখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, পাশাপাশি সাজিদ হোসেনের ব্যবসার কাজেও যথেষ্ট সহযোগিতা করে। সে স্কুল থেকে ফেরার সময় প্রতিদিন ডালিয়াকে সাথে নিয়ে বাড়ি ফেরে। আজ ডালিয়ার সাথে ইলোরাকেও সাথে নিয়ে যাবে। ক্যাম্পাস থেকে গেটের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় তাহসিন অসহায় মুখে ডালিয়ার দিকে তাকালো। মিনমিনে গলায় বলল। চলে যাইস। ডালিয়া মৃদু হেসে বলল। তাড়াতাড়ি ফিরবো। একটা কথা বলবো? বল। ডালিয়ার উৎসুক দৃষ্টি দেখে তাহসিন ইতস্তত করে বলল। থাক, বাড়ি থেকে ফির, তারপর বলবো। ডালিয়া মাথা দোলালো। তাহসিন হঠাৎ করেই সবার অগোচরে ডালিয়ার ডান হাতটা নিজের বাঁ হাতের মুঠোয় চেপে ধরল। ডালিয়া কিছুটা চমকে উঠল। দ্বিধা নিয়ে তাহসিনের মুখের দিকে তাকাতেই তাহসিন মুখ কালো করে বলল। সত্যি তাড়াতাড়ি ফিরবি তো? কতদিন পর ফিরবি? ডালিয়া আমতা আমতা করে বলল। হাত ছাড়, সামনে ভাই আছে। ছাড়বো একটা শর্তে। কি? তুই না বেলি ফুলের মালা গাঁথতে পারিস, গ্রামে গেলে তো গাঁথিস, তাই না? আমার এবার আসার সময় আমার জন্য বড় একটা মালা নিয়ে আসবি। ডালিয়া ঠোঁট টিপে হাসল। তাহসিন হাতে একটু চাপ দিয়ে বলল। ডালিয়া তাহসিনের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। আনবো। ট্যাক্সিতে ওঠার সময় ডালিয়া একবার তাহসিনের মুখের দিকে তাকালো। ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে তা সে বেশ বুঝতে পারছে। তার নিজেরও তো এখন তেমন আনন্দ হচ্ছে না। মন খারাপটা সুপ্ত রেখে ডালিয়া ঠোঁট জোড়া প্রসারিত করে মৃদু হাসল। তাহসিনও মুচকি হেসে হাত নেড়ে ডালিয়াকে বিদায় জানালো। ডালিয়াদের ট্যাক্সি দৃষ্টির আড়াল হতেই তাহসিন অজান্তেই এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। আজকাল মেয়েটাকে দেখা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন না দেখতে পেলেই সুপ্ত অসুখটা মাথাচাড়া দিয়ে ওঠে।
এক নজর দেখতে পাওয়াই যেন এই অসুখের শ্রেষ্ঠ ঔষধ, কিন্তু এই অসুখটার সঠিক নামই সে বুঝে উঠতে পারছে না। বাড়িতে ঢুকেই ইলোরা মালিহা বেগমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আম্মু? মালিহা বেগম অভিমানী গলায় বললেন, আম্মু কেমন আছে তা দেখার সময় আছে কি তোর? বিয়ের 10 মাস হতে চললো, এর মধ্যে তুই কতদিন এই বাড়িতে এসে থেকেছিস বলতো? ইলোরা হেসে বলল, আমি কি করব বলো? আমার তো থাকতে ইচ্ছে করে, তোমার জামাই তো সময় পায় না, সারাক্ষণ কাজে চাপে থাকে। পাশ থেকে অনন্যা বলল, আসল কথা হচ্ছে আপনি নিজে জামাই রেখে থাকতে পারেন না। আপনার ভাই গিয়ে নিয়ে এলে আপনি থাকেন, আসতে না আসতে জামাই এসে নিয়ে যান, আর আপনিও বাধ্য মেয়ের মতো চলে যান। ইলোরা মুখটা ছোট করে বলল, নিয়ে গেলে আমি কি করব? সে নিজেও তো এসে থাকতে চায় না। যাই হোক, এখন কি থাকতে এসেছেন না সন্ধ্যায় জামাইরা শেষে উপস্থিত হবে? ইলোরা মিনমিনে গলায় বলল। সন্ধ্যায় আসবে। অনন্যা বাসনগুলো ধোয়া শেষ করে হাত মুছতে মুছতে বলল, হ্যাঁ জানতাম, বোঝারা তো দম নিতে পারবে না ওই লোক। মালিহা বেগম বললেন, আমি জাগে গোসল সেরে খেতে আয়, কথা পরে বলিস। ইলোরা মায়ের কথা মতো গোসলে চলে গেল। ওয়াশরুমে ঢোকার আগে ডালিয়ার হাতে এরেনের দেয়া টাকাটা ধরিয়ে দিয়ে বলল, তুই আর মিথি যা করার করিস, আমি তো কিছু কেনার সময়ই পাইনি। সন্ধ্যার দিকে এরেন এলো। মালিহা বেগম আগে থেকেই মেয়ের জামাইকে আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছিলেন। সন্ধ্যার সময়টায় বসার ঘরে বেশ জমজমাট আড্ডা বসল। এরেন আসার সুবাদে বাড়ির সবাই মিলে একসাথে চা নাস্তা করলো। সবাই অনেক বলার পরও এরেন রাতটুকু থাকতে রাজি হলো না, উল্টো বলল পরে সে থাকবে, এখন অনেক কাজের চাপ। ইলোরা রেডি হয়ে সবার থেকে বিদায় নিতে যেতেই সবার মুখ কালো হয়ে গেল। সাজিদ হোসেন মেয়ের মাথায় হাতে বুলিয়ে দিয়ে বললেন, আটকে রাখার সাধ্য তো আর নেই মা, মাঝে মাঝে আসিস। সাকিব এরেনকে বলল, এরেন, তোর এই ব্যাপারটা কিন্তু আমার একদম পছন্দ না। শ্বশুরবাড়ি বেড়াতে এলে কি তোকে গুম করা হবে? এরেন হেসে বলল, তুই তো জানিসই কাজের কত চাপে আছি। সে তো সবসময় থাকিস, তাই বলে শ্বশুরবাড়ি থাকা যাবে না এমনটা তো নয়। আচ্ছা, সময় করে আসবো। মিথিলা বলল, আপনার আবার সময় হবে ভাইয়া? এই কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল, তবু আজও সত্য হলো না। এরেন হেসে বলল, হবে হবে, আম্মু আব্বু আসি। মালিহা বেগম বললেন, আবার এসো বাবা। সাজিদ হোসেন ইলোরার মাথায় হাতে বুলিয়ে বললেন, আসিস মা, এ বাড়িতে তোর বড্ড অভাব বোধ করছি। ইলোরা ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট প্রসারিত করে মৃদু হেসে বলল, আসবো আব্বু, তুমি ঠিকমতো ওষুধ খাবে কিন্তু। সাজিদ হোসেন বললেন, তা তো খাচ্ছি। ডালিয়া বলল, ইলো, কাল সকালে কিন্তু বাবা আমাকে নিতে আসবে, আবার ফিরলে ভার্সিটিতে দেখা হবে, ভালো থাকিস। ইলোরা বলল, আচ্ছা, কতদিন থাকবি? ডালিয়া একটু ভেবে বলল, 1 সপ্তাহের মধ্যেই চলে আসব। সবার থেকে বিদায় নিয়ে এরেন ইলোরাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সাকিব তাদের সাথে গাড়ি পর্যন্ত গেল। গাড়িতে ওঠার আগে ইলোরা বলল, ভাই, নিজের একটু খেয়াল রাখো। অনু আপনি বললো তুমি নাকি ইদানিং খাবারে অনিয়ম করছো। সাকিব বলল, সারাদিন স্কুল থেকে দুপুরে বাড়িতে আসার তো সুযোগই পাই না, একা একা খেতে ভালো লাগে না। আগের সময়গুলো খুব মিস করি, যখন আমরা সবাই মিলে গল্প করতে করতে খাবার শেষ করতাম। কথাটা বলেই সাকিব একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হেসে পুনরায় বলল, গাড়িতে ওঠ, বাইরে যা শীত, ঠান্ডা লেগে যাবে। ইলোরা মাথা দুলিয়ে গাড়িতে উঠে বসলো। এরেনও সাকিবকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। এরেন গাড়ি স্টার্ট করতেই সাকিব ভেতরে চলে গেল। মাঝপথে এসে এরেন ব্রেক কষল। ইলোরা প্রশ্ন করলো, কি হলো? এরেন সিট বেল্ট খুলতে খুলতে বলল, চলো চা খাই, তোমার না টং দোকানে চা পছন্দ। ইলোরা মৃদু হেসে দ্রুত সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে গেল। প্রায়ই এরেন এমন ভর সন্ধ্যায় তাকে নিয়ে টং দোকানে চা খেতে আসে। তখন অবশ্য গাড়িটা নিয়ে আসে না, হয় পায়ে হেঁটে পথ চলে, নয় রিকশায় চড়ে। নিজের হাজারো ব্যস্ততার মাঝে ইলোরাকে সবসময় খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করে সে। এজন্যই মানুষটার প্রতি ইলোরার ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে। তবু ইলোরার মনে হয় ভালোবাসার দিক থেকে সে এরেনের চেয়ে কয়েক ধাপ পিছিয়ে। মানুষটার মতো ভালোবাসা যেন কখনোই সম্ভব হয়ে উঠবে না। অবশ্য ইলোরা চায়ও না ভালোবাসার ক্ষেত্রে এরেনের থেকে এগোতে। তার ধারণা, ভালোবাসা ব্যাপারটাতে নারীদের থেকে পুরুষদের এক ধাপ এগিয়ে থাকাই উত্তম, এতে সম্পর্কের ভিত মজবুত হয়। টং দোকানে গল্প করতে করতে চা শেষ করে এরেন প্রশ্ন করল,
ডিনারটা বাইরে থেকে করে যাবে। ইলোরা ডানে বায়ে মাথা দুলিয়ে বলল, একদম না, দুপুরেও বাইরে খেয়েছো। আম্মি এখন না খেয়ে অপেক্ষা করে থাকবে আমাদের জন্য। আমরা বাইরে থেকে খেয়ে গেলে আম্মির মনটা খারাপ হবে, কিন্তু সে মুখ ফুটে বলবে না। এরেন জানে ইলোরা না বলবে, তবু প্রশ্নটা করেছিল। মাঝে মাঝে জানা কথাও আবার জানতে ইচ্ছে করে, মনে সুখ দেয়। এরেন ইলোরাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল, আবার প্রশ্ন করল, এখনই ফিরবে নাকি একটু ঘোরাঘুরি করবে? ইলোরা আবার নিষেধ করে বলল, আর ঘুরতে হবে না, ঠান্ডায় অলরেডি তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বাড়ি চলো। গাড়িতে উঠে বসে এরেন ঘাড় কাত করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইলোরাকে ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলো। ইলোরা ভ্রুকুটি করে প্রশ্ন করল, কি দেখছো? এরেন মুস্কি হেসে বলল, এটা সেই শাড়িটা না যেটা সাকিবের বিয়ের সময় কিনেছিলাম? হ্যাঁ, তোমার থেকে পাওয়া প্রথম গিফট। এতদিন এটা পরলে না যে? পেলে তো পরবো। তুমি যে বাড়িতে শাড়ির দোকান দিয়ে বসছো, এটা আমি খুঁজেই পাইনি। আজ দেখলাম এটা মিঠির জামা কাপড়ের ভাগে পড়ে আছে। এরেন ইলোরার হাত ধরে কাছে টেনে নিয়ে এলো, মুস্কি হেসে বলল, এই শাড়িটাই তোমাকে দারুণ লাগে। এটা প্রথম দিন পরার পর কিন্তু নতুন করে তোমার প্রেমে পড়েছিলাম। আজ আবার একবার পরবো নাকি? ইলোরা চোখ ছোট করে বলল, সে তো তুমি প্রতিদিনই প্রেমে পড়ো। এরেন ইলোরার থুতনিতে আঙুল রেখে বলল, কি করবো বলো? আমার লজ্জাবতী যে আমাকে বশ করে নিয়েছে, এখন তার প্রেমে না পড়ে আমার রক্ষা আছে? বাই দ্য ওয়ে, আমার লজ্জাবতীও যে প্রতিনিয়ত তার নিজের মানুষটার প্রেমে পড়ে, তা কিন্তু সে না বললেও আমি বেশ বুঝতে পারি। ইলোরা ভুরু জোড়া কুঞ্চিত করে বলল, এসব আজগুবি কথা কে বললো তোমায়? এরেন মুস্কি হেসে বলল, কারো বলা লাগেনি। লজ্জাবতী যে প্রতিবার চোরা চোখে আমাকে দেখতে গিয়ে ধরা খেয়ে যায় তা কি সে জানে? আমি কিন্তু তার চোরা দৃষ্টি প্রত্যেকবারই ধরে ফেলি। ইলোরা ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। এদিক ওদিক চঞ্চল দৃষ্টি বিচরণ করে আমতা আমতা করতে লাগলো। এরেন যে এভাবে তাকে লজ্জা দিবে বুঝতেই পারেনি। সে তো বিয়ের পর থেকে মানুষটাকে বারবার চোরা চোখে দেখে। মানুষটার মুখে যে এক আকাশ সুপ্ত সুখ লুকিয়েছে, ওই গভীর চোখ জোড়াই তো সে বারংবার হারিয়ে যেতে চায়। মানুষটাকে বারবার শুধু শুয়ে দিতে ইচ্ছে করে, লোমশ বুকে মুখ গুজতে ইচ্ছে করে, গোছানো চুলগুলো এলোমেলো করে দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে তার খুব কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু সে তো লজ্জায় এসব কথা নিজের মনেই লুকিয়ে রেখেছে। মানুষটার সাথে চোখাচোখি হলে হৃদস্পন্দন বাড়ার ভয়ে তাকে চোরা চোখে দেখে, অথচ সে এতদিন জানতই না এই মানুষটা তার চোরা দৃষ্টি সম্পর্কে অবগত। ইলোরার অপ্রস্তুত ভঙ্গিমা দেখে এরেন মৃদু শব্দ তুলে হেসে হাতের বাঁধন শক্ত করল। ইলোরা লজ্জায় তার দিকে তাকাচ্ছেও না। এরেন এক হাতে ইলোরার মুখটা নিজের দিকে ঘুরিয়ে তুলে ধরল। এরেন মুখের কাছে ঝুঁকে আসতেই ইলোরা চোখ বড় বড় করে মাথাটা পিছিয়ে নিয়ে বলল, এটা রাস্তা, ছাড়ো, একদম অসভ্যতামি করবা না। এরেন মোটেও সন্তুষ্ট হলো না, বরং তেড়াভাবে বলল, গাড়িটা সাইডে পার্ক করা, আর কেউ কাজ নামিয়ে দেখতে আসবে না। অযথা বাহানা দেখাও তুমি। ভালো তো বাসোই না বরকে। এদিকে বেচারা বর তোমার ভালোবাসা পাওয়ার জন্য সারাটা দিন অপেক্ষা করে থাকে। কখন কাজ শেষ হবে আর কখন বউটার কাছে যাবে, সে অপেক্ষায় দিন পার করে। এরেনের কণ্ঠে স্পষ্ট অভিমান। ইলোরা সরু চোখে তাকিয়ে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করার প্রচেষ্টা চলছে মহারাজ। প্রেম চলছে মহারানী। দুষ্টু হেসে কথাটা বলে এরেন ইলোরাকে আরো কাছে টেনে নিল। ইলোরা কিছু বলার আগে এরেন তার ঠোঁটে ঠোঁট রাখল। ইলোরা প্রথমে সরে যেতে চাইলেও পরে এরেনের কাছে হার মেনে নিল। এরেনের শার্ট খামচে ধরে তার ভালোবাসায় মত্ত হলো। বরাবরই মানুষটার ভালোবাসার কাছে তাকে হার মানতে হয়, তাতে অবশ্য তার বিন্দুমাত্র অনীহা নেই। এই হার মানাটাও যে তার শ্রেষ্ঠ সুখেরই একটা অংশ। ভারী অবাক হয়ে কিছুটা জোরেই কথাটা বলে উঠল এরেন। ইলোরা কোলের মধ্যে বালিশ নিয়ে মুখের কাছে দুহাতে বেঁধে বসে আছে, চোখে মুখে দুশ্চিন্তার আভাস। এরেনের প্রশ্নে সে উপর নিচে মাথা দোলালো। এরেন কপাল কুঁচকে পুনরায় বলল, মানে কি হঠাৎ করে বিয়ে? মাত্র 3 দিন আগেই নাও বাড়ি গেল। ইলোরা মুখ থেকে হাত সরিয়ে পুনরায় মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, এই 3 দিন ডালিয়া কিছুই টের পাইনি। আজই নাকি বিয়ের পাকা কথা বলার কথা। মামা তো কিছুই বললো না কাউকে। তুমি কার কাছ থেকে জেনেছো? ডালিয়া ফোন করেছিল, আর এসব মামির কাজ। মামা যখন ওকে নিতে এসেছিল তখন মামাও জানতো না মামি কেন ডালিয়াকে নিতে পাঠিয়েছে। মামির কাজ বলতে
খোলাসা করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। মামি চাইছে তার বড় বোনের ছেলের সাথে ডালিয়ার বিয়ে হোক, কিন্তু মামা তাতে রাজি না। এই নিয়ে নাকি দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে গত 1 মাস ধরে। এখন মামি আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। মামাও তাই ভয়ে রাজি হয়ে গেছে। মামির ব্ল্যাকমেলের ভয়ে মামা মুখও খোলেনি এতদিন। মামির মতলব বিয়ের দিন তারিখ ঠিক করে পরে সবাইকে জানাবে। ডালিয়াকে এই 2 দিন বলেনি, আজ হঠাৎ বলেছে বিয়ের কথাবার্তা চলছে। আজ হয়তো তারিখ ঠিক করবে। ডালিয়া তাড়াতাড়ি আমাকে ফোন করে জানিয়েছে। আমি ভাই আর আব্বুকে জানিয়েছি। এরেন কপালে ভাঁজ ফেলে বলল, ডালিয়া না তাহসিনকে পছন্দ করে, তাহলে তো ওর বিয়েতে রাজি না থাকাটা স্বাভাবিক। কিন্তু এটা তো মামি শুনবে না। তাহসিনের কথা তো বলা যাবে না, কারণ তাহসিন মাত্র অনার্স 2nd ইয়ারের স্টুডেন্ট। আর যাই হোক, এত তাড়াতাড়ি বিয়ে তো আর করতে পারবে না। ডালিয়ার ক্লাসমেটকে পছন্দ করে শুনলে মামি খেপে যাবে। ভাই আর আব্বুকে শুধু বলেছি ডালিয়া বিয়েতে রাজি না, তবুও মামি জোর করছে। এরেন মাথা দুলিয়ে বলল, ভালো করেছ। আমিও সাকিবের সাথে কথা বলে দেখেছি। এখন মন খারাপ করে থেকো না তো। অফিস থেকে এসে তোমার গোমরা মুখ দেখতে ভালো লাগে না। মাথায় একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলতে বলতে এরেন এগিয়ে গিয়ে ইলোরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ইলোরাও বিনা বাক্যে এরেনের চুলের ফাঁকে ফাঁকে আঙুল চালিয়ে বিলি কাটতে লাগলো। সহজ কথাটি আপনি বুঝতে পারছেন না কেন ভাবি? ডালিয়া বিয়েতে রাজি না। সাজিদ হোসেনের কথায় আলিয়া বেগম ফুঁসে উঠে বললেন, বারবার এক কথা কেন বলছেন ভাইজান? আমি বলছি বিয়েতে রাজি না হওয়ার সঠিক একটা কারণ দেখাতে, তা তো পারছেন না। তাহলে সমস্যা কোথায়? ছেলে ভালো, সরকারি চাকরি করে, ওরও বিয়ের বয়স হয়েছে, তাহলে এখানে রাজি না হওয়ার কারণ কি? সাকিব বলল, কিছু মনে করবেন না মামি, আপনার এক মেয়ের বিয়ে ফুফাতো ভাই মানে আমার সাথে হয়েছে। হয়তো ডালিয়া চাইছে না আত্মীয় স্বজনের সাথে ওর বিয়ে হোক। সবার মন তো এক না। মেয়েটা রাজি না, ওকে কেন জোর করছেন? আলিয়া বেগম কপালে ভাঁজ ফেলে বললেন, আত্মীয় স্বজন বলে কি হয়েছে? আমার বোন খারাপ না বোনের ছেলে খারাপ? এমন ভালো সম্বন্ধ হাতছাড়া করার কথা ভাবছিস কোন আক্কেলে? এরেন বলল, ভালো সম্বন্ধ এমন আরও পাওয়া যায় মামি, আমরা নিজেরাই ঠিক করব। ডালিয়া অনার্সটা অন্তত শেষ করুক। আলিয়া বেগম চোখ বড় করে বললেন, পাগল হয়েছ? অত বয়স হলে বিয়ে করবে কে? মানুষ বলবে মেয়ের বয়স বেশি। বড় মেয়েকেও পড়িয়েছিলাম, অনার্সে সর পর যারা সম্বোধন নিয়ে এসেছে তারা এসেছে শুধু গায়ের সাদা চামড়া দেখে। সাজিদ হোসেন বললেন, অন্য কোনো দিক থেকে কম উপযুক্ত ছিল না ভাবি। ওকে টানছেন কেন? ওর তো বিয়ে হয়ে গেছে। আলিয়া বেগম তাচ্ছিল্যের স্বরে বললেন, হয়েছে তো, বড় ঘরে বিয়ে ঠিক করে শেষমেশ কপালে জুটেছে ফুপুর ঘর। সাকিব গম্ভীর মুখে বলল, ফুফুর ঘরে আপনার মেয়ের সুখে কমতি পড়েনি মামি। ওর কথা বাদ দিয়ে আসল কথায় আসুন। আমরা এখানে এসেছি ডালিয়াকে নিয়ে কথা বলতে। কিসের কথা? আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দিব। কারোর সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই আমার। আজকে সন্ধ্যায় বিয়ের দিন, তারিখ ঠিক করার কথা ছিল, আজকেই করব। মিজানুর রহমান এতক্ষণ চুপচাপ সবার কথা শুনেছেন। এবার তিনি মুখ খুললেন, গম্ভীর মুখে বললেন, এটা কেমন কথা? ওরা সে ঢাকা থেকে এসেছে এই বিয়ের বিষয়ে কথা বলতে, আর তুমি কি শুরু করেছো? আলিয়া বেগম তিক্ত মুখে বললেন, আমি কি করছি তা আমার জানা আছে। আমাকে জ্ঞান দিতে হবে না কারো। বিয়েতে দাওয়াত করব, সবাই এসে খেয়ে দিয়ে মেয়েকে বিদায় দিবে। এরেন বলল, আমি হুট করে এইভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। ডালিয়ার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে কি ও সুখী হতে পারবে? আমার ভাবাবের কাজ নাই বাবা। আমি আমার বোনের পরিবারকে ভালোভাবেই চিনি। ওরা নিজের ইচ্ছায় আমার মেয়েকে বউ করতে চাইছে, এটাই বা কম কিসে? তুমি জামাই মানুষ, জামাইয়ের মতোই থাকো, এসব নিয়ে জলঘোলা করো না। সাজিদ হোসেন শক্ত মুখে বললেন, আপনি এই বিয়ে দিবেন না? আলিয়া বেগম দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ। আপনি কিছু বললেন না ভাইজান? মিজানুর রহমান আহত দৃষ্টিতে সাজিদ হোসেনের দিকে তাকিয়ে বললেন, আমি কি বলা বাকি রেখেছি সাজিদ? বিষ খেতে যায়, গলায় দড়ি দিতে চায়, এসব কার সহ্য হয়? আমাকে মাফ করো ভাই। সাজিদ হোসেন, সাকিব আর এরেন মিলে আরও কয়েকবার আলিয়া বেগমকে বোঝানোর চেষ্টা করলেন, বারবার অনুরোধ করলেন সে যেন তার সিদ্ধান্ত পাল্টায়। কিন্তু আলিয়া বেগম নিজের সিদ্ধান্তে অনড়, কারো কোনো কথাই সে মানতে নারাজ। শেষমেশ সবার হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। সাজিদ হোসেন থমথমে মুখে বললেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছা করুন, কিন্তু এই বিয়েতে আমাদেরকে পাবেন না, দুঃখিত।
সাজিদ হোসেনের কথায় আলিয়া বেগমের কোনো হেলদোল দেখা গেল না। সে শক্ত মুখে বসে রইলেন, কিন্তু মিজানুর রহমান ব্যস্ত হয়ে বললেন, এসব কি বলছো সাজিদ? আমি তোমাদের ছাড়া মেয়ের বিয়ে দিব? আজ পর্যন্ত তোমাদের ছাড়া আমার বাড়িতে কোনো আয়োজন হয়েছে? মাফ করবেন ভাইজান, আমি কোনো অন্যায় বিয়েতে থাকতে পারবো না। আমার ছেলেও মেয়েও থাকবে না। ওরা না থাকলে আমি কোনো বিবেকে থাকবো? আপনার যা করার করুন, আমাদের আর কিছু বলার নেই। সাকিব উঠে দাঁড়িয়ে বলল, আমাদের এখন চলে যেতে হবে মামা। সিদ্ধান্ত যা নেওয়ার নিয়েছেন, এখন আপনারা ঠিক কী করবেন তা আপনাদের ব্যাপার। মিজানুর রহমান উঠে দাঁড়িয়ে বললেন, আজকের রাতটা থেকে যা, এলি তো দুপুরবেলা। এরেন আর সাজিদ হোসেনও উঠে দাঁড়ালেন। এরেন বলল, থাকতে পারবো না মামা, রাতে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। সাজিদ হোসেন বললেন, ডালিয়াকে একবার ডাকুন, ওর সাথে দেখা করে যাই। পরের বার দেখলে তো জামাই সহ দেখতে হবে। আলিয়া বেগম বললেন, ডালিয়া ঘুমিয়ে আসছে, কাঁচা ঘুম না ভাঙাই ভালো। আপনার বরং আজ থেকে যান, সন্ধ্যায় সব একসাথে বসে কথা বলার দিন তারিখ ঠিক করে যাবেন। সাকিব তাচ্ছিল্যের স্বরে বলল, এত কথার পরও আপনি এটা বলছেন? সত্যি আপনাকে কিছু বলার নেই মামি। বাবা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ডালিয়াকে আর দেখতে হবে না। মিজানুর রহমান বার কয়েক বলেও সাজিদ হোসেন, সাকিব বা এরেন কাউকে আটকাতে পারলেন না। দুপুরে কাজ সেরে তারা এসেছিলই শুধু ডালিয়ার বিয়েটা আটকাতে, কিন্তু ব্যর্থ হয়ে বিকেলের শেষ ভাগেই পুনরায় ঢাকা রওনা দিতে হলো। সবেমাত্র রাতের খাবার খেয়ে সব কাজকর্ম শেষ করে রুমে এসে সাকিবের পাশে বসেছে অনন্যা। সাকিব বিছানার মাঝ বরাবর কম্বল গায়ে জড়িয়ে শুয়ে চোখ বন্ধ করেছিল। অনন্যা এসে পাশে বসতেই সে চোখ খুলে বলল, এইমাত্র তোর মা ফোন করছেন, দেখ কি বলে। অনন্যা সাকিবের শিয়রের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিতে নিতে বলল, ধরনি। সাকিব গম্ভীর গলায় বলল, তোর গার্তা মায়ের সাথে কথা বলার শখ নেই আমার। অনন্যা ততক্ষণে মায়ের নাম্বারে ডায়াল করেছে। প্রায় সঙ্গে সঙ্গেই আলিয়া বেগম ফোন রিসিভ করে হ্যালো বললেন। অনন্যা প্রশ্ন করল, কেমন আছো মা? আলিয়া বেগম বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ডালিয়া কোথায়? আছে এখানে, তোর সাথে কথা আছে। আর কি বলবে মা, সারাদিন তো কম বললে না। যতবার ফোন করছি ততবার শুধু রাগই দেখালে। সাকিবদের সাথেও নাকি একই ব্যবহার করেছো। এসব কথা শুনতে কল দিইনি তোকে। তোর খালা খালু ওদের আত্মীয় স্বজন নিয়ে এসেছে, বিয়ে নিয়ে সব কথা বলা শেষ। কথাটা শুনেই অনন্যার মুখটা শক্ত হয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, এসব আমাকে বলছো কেন? আমি তোমাদের কে হই? তোমাদের যা ইচ্ছা হয় করো। বাব্বা, ফুপা ফুপুর হাতের পুতুল হয়ে গেছিস। দুদিন ধরে সংসার করে মায়ের সাথে ভাবে কথা বলছিস। কথায় কথায় আমার সংসার টানবে না মা। এইসব কথা বলতে এতবার ফোন করেছো? না, তোকে জানাতে ফোন করলাম যে তোর খালু চাইছে বিয়েটা আজই হয়ে যাক। রাতের মধ্যে বিয়ের কাজ শেষ করা, কাল ওনারা বাড়ি ফিরবেন। আমি হ্যাঁ বলে দিয়েছি। অনন্যা বিস্ময় নিয়ে কিছুটা জোরে বলে উঠল, আজ রাতে মানে? এসব কি বলছো মা? মাথা খারাপ হয়েছে তোমার? একে তো ডালিয়া এই বিয়েতে রাজি না, তারপর আবার হুট করে এখনই বিয়ের ব্যবস্থা করছো। অনন্যার কথা শুনে অবাক হয়ে সাকিব শোয়া থেকে উঠে বসল। আলিয়া বেগম বললেন, বিয়ের প্রস্তুতি চলছে, এখন তোর সাথে এত কথা বলার সময় নেই। তোর ফুপা আর সাকিব ফোন ধরে নি, তুই ওদেরকে জানিয়ে দে কাল যেন সবাই চলে আসে। তোরা আসার পর ওরা ডালিয়াকে নিয়ে যাবে। মা এমন ভুল করো না। ডালিয়ার মতো বিয়ে দিলেও সুখে থাকতে পারবে না। তোমার দুটো পায়ে পড়ি মা। আলিয়া বেগম রাগত স্বরে বললেন, তোর ফুপাকে ফোন ধরতে বল, আর কাল সকালে তাড়াতাড়ি চলে আসিস। এখন কথা বাড়াস না। অনন্যা ব্যস্ত হয়ে বলল, ডালিয়া কোথায়? ওর মতামত জানতে চাওনি? ও আবার কি বলবে? বাপ মা কি খারাপ ছেলের সাথে বিয়ে ঠিক করবে? অনন্যাও এবার শক্ত মুখে বলল, বাবার কথা বলছো কোন মুখে? তুমি নিজেই তো বাবার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছো। তোমার বোন আর তার দুধে দুধ ছেলে যে কত ভালো মানুষ তা আমার জানা আছে। ডালিয়া ওই বাড়িতে এক মাসও শান্তিতে থাকতে পারবে না। দেখো, যে নিজের মেয়েকে নরকে ঠেলে দিচ্ছ তুমি। কোন বিবেকে? বোনের ছেলের সাথে জোর করে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারলে মা? ছি ছি। আলিয়া বেগম তেতে উঠে বললেন, থাপ্পড় দেখ কথা শিখিয়ে দিব। বিয়ে হয়ে খুব বড় হয়ে গেছিস। তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি? ফোন রাখ। অনন্যাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আলিয়া বেগম ফট করে ফোনটা কেটে দিলেন। অনন্যা কান থেকে ফোন নামিয়ে ব্যস্ত হয়ে সাকিবকে বলল, সাকিব, একটু পরে ডালিয়ার বিয়ে, এখন কি হবে? মা তো কোনো কথাই শুনতে চাইছে না। সাকিব চিন্তিত কণ্ঠে বলল,
আমার আর কি করার বাকি আছে বলতো? অনেক তো চেষ্টা করলাম বোঝানোর। যে নিজে বুঝতে চায় না তাকে বোঝাবো কিভাবে? যে সে নিজে মেয়ের জীবন নষ্ট করছে। অনন্যা সাকিবের এক হাত মুঠোবন্দি করে অসহায় মুখে বলল। কিছু একটা করো প্লিজ, আমার খুব চিন্তা হচ্ছে ডালিয়ার জন্য। সাকিব অপর হাতে অনন্যার মাথায় হাত বুলিয়ে বলল। দেখছি কি করা যায়, চিন্তা করিস না। বাবার সাথে কথা বলে দেখি আমি। তুই একবার ডালিয়াকে ফোন করে খোঁজ নে। সারা রুম জুড়ে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করছে আর ডালিয়ার নাম্বারে একের পর এক কল করে চলেছিল ইলোরা। বিছানার মাঝ বরাবর পদ্মাসনের ভঙ্গিতে বসে চিন্তিত মুখে ইলোরার দিকে তাকিয়েছে এরেন। প্রায় 10 মিনিট ধরে ইলোরা একটানা ডালিয়ার নাম্বারে ডায়াল করেই চলেছে, কিন্তু ডালিয়া ফোন তোলার নামও নিচ্ছে না। এরেন ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আর কতবার ট্রাই করবে? আমার মনে হয় মামি ওর ফোন সরিয়ে রেখেছে। ইরেনের কথা ইলোরা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ইরেনের দিকে তাকিয়ে দুপা এগিয়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলল। এখন কি করব বলো তো? মামিও তো ফোন রিসিভ করছে না। এদিকে তাহসিন এই পর্যন্ত 3 বার ফোন করেছে। সারাদিন ডালিয়া ফোন রিসিভ করেনি বলে ও ভেবেছিল গ্রামে গিয়ে হয়তো ব্যস্ত আছে। সন্ধ্যার পর থেকেই ও আমাকে ফোন করে বারবার জিজ্ঞেস করছে ডালিয়া ফোন রিসিভ করছে না কেন। আমি বারবার অন্য কথা বলে কথা ঘুরিয়েছি। আর আর কতক্ষণ এভাবে কথা ঘোরাবো বলতে পারো? ইরেন বলল। বিয়ে আটকানোর আর কোনো উপায় নেই। এখন হয়তো বিয়ে হয়েও যাবে। বিয়ে যখন হবেই তখন তো আর তাহসিনের কাছে গোপন রাখা যাবে না। ইলোরা এগিয়ে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে ইরেনের দিকে গোমড়া মুখে তাকিয়ে বলল। কি করে বলবো ওকে? ও ডালিয়াকে অনেক ভালোবাসে। হঠাৎ করে এমন একটা খবর পেলে ওর মনের অবস্থা কি হবে ভাবতে পারছো? ও তো নিজেকে সামলাতে পারবে না। ইরেন মাথা দুলিয়ে বলল। তা ঠিক, আমি ভাবছি ডালিয়ার কথা। মেয়েটা এখন কি পরিস্থিতিতে আছে আল্লাহ জানে। ডালিয়ার কথা মাথায় আসতে ইলোরার চোখ দুটো ছলছল করে উঠল। আর কেউ না জানলেও সে জানে মেয়েটা তাহসিনকে মনে মনে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য একটা পুরুষকে গ্রহণ করাটা তার জন্য কতটা কঠিন তা হয়তো মুখে প্রকাশ করা সম্ভব না। ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে তাহসিন। দৃষ্টিতে তার একরাশ মুগ্ধতা আর চাঞ্চল্যতা। ল্যাপটপের স্ক্রিনে ডালিয়ার হাস্যোজ্জ্বল একটা ছবি ভাসছে। ছবিটা তাহসিন ডালিয়ার অজান্তেই তুলেছিল। ডালিয়া তখন ইলোরা, মুনা, নাদিয়া, টুম্পা আর অরিশার সাথে কোনো মজার বিষয় নিয়ে কথা বলছিল আর প্রাণ খোলা হাসিতে মত্ত ছিল। দূর থেকে তাহসিন এই দৃশ্য দেখেই ক্যামেরাবন্দি করে রেখেছিল। মাঝে মাঝে তাহসিন এই ছবিটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার মাঝেও যেন সে প্রশান্তি খুঁজে পায়। গ্রামে যাওয়ার পর 2 দিন পর্যন্ত মেয়েটার সাথে তার ঠিকমতো কথা হয়েছে। মেয়েটা গ্রামের কত দৃশ্যের ছবি তুলে পাঠিয়েছে। তাহসিন বেশ বুঝতে পেরেছে ডালিয়া গ্রামে গিয়ে খুব উৎফুল্ল হয়ে আছে। আজ সকালে ঘুম থেকে উঠেই সে ডালিয়াকে ফোন করেছিল, কিন্তু ফোন রিসিভ না হওয়ায় ভেবেছিল কাজে ব্যস্ত আছে। কিন্তু তারপর সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু ডালিয়া ফোন রিসিভ করলো না। বিকাল পর্যন্ত তাহসিন নিজের মনকে বুঝিয়েছে ডালিয়া হয়তো ব্যস্ত আছে। সন্ধ্যা হতেই মনটা আর মানতে চায়নি। প্রতি সন্ধ্যায় ডালিয়ার সাথে অন্তত একবার করে ফোনে কথা বলাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সন্ধ্যায়ও যখন ডালিয়া ফোন রিসিভ করলো না, তখন সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল। ব্যস্ত হয়ে ইলোরাকে ফোন করেও কোনো লাভ হয়নি। ইলোরাও নাকি সঠিক কারণ জানে না, অথচ তার মনটা আজ বড্ড উসখুস করছে। বারবার অকারণেই মন খারাপ হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। অজানা আশঙ্কায় মাথাটাও ধরে যাচ্ছে। উত্তেজিত হয়ে অক্লান্ত তাহসিন বারবার ডালিয়ার নাম্বারে ডায়াল করেই চলেছে। ডালিয়ার ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ভেতরটা আরও আশঙ্কিত হয়ে উঠছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়েটার বুকে জাপটে ধরতে। তাহসিন যখন প্রিয়সীকে বুকে জড়িয়ে ধরার ইচ্ছাকে ধামাচাপা দিতে ব্যস্ত, ঠিক একই সময়ে ডালিয়ার অসাড় হাতটা অন্য এক বলিষ্ঠ হাতের মুঠোয় বন্দি। সবেমাত্র বিয়ে পড়ানো সম্পন্ন করে তার মা তাকে তার নববিবাহিত স্বামীর হাতে তুলে দিয়েছেন। আলিয়া বেগম তার বোন আর বোনের জামাইকে কাঁদো কাঁদো গলায় কিছু বলে চলেছেন। মিজানুর রহমান বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। এসবের কোনো দিকেই হেলদোল নেই ডালিয়ার। আপাতত সে অনুভূতিহীন এক জগতের বাসিন্দা। সকালে মায়ের মুখে হঠাৎ বিয়ের কথা শুনে সে খুব চমকে গিয়েছিল। মাকে বোঝানোর অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছিল, তখন এই ভরসাই ছিল যে ফুপা আর ভাই ঠিক এই বিয়ে আটকাতে আসবে। কিন্তু যখন তারাও ব্যর্থ হলো, তখন ডালিয়া মায়ের পায়ে পর্যন্ত ধরেছিল।
কিন্তু কোনো কিছুতেই আলিয়া বেগমকে বোঝাতে সক্ষম হয়নি। এদিকে সারাদিন ইচ্ছে করেই সে তাহসিনের ফোন রিসিভ করেনি। ভেবেছিল ছেলেটাকে এসব চিন্তার মধ্যে ফেলবে না, কিন্তু যখন তাহসিনকে ফোন করার জন্য ফোনটা হাতে নিয়েছিল তখন তার মা ফোনটাও কেড়ে নিয়েছিল। এত দুশ্চিন্তার মধ্যেও ডালিয়া ভেবেছিল বিয়ের তারিখই তো ঠিক হবে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। দরকার পড়লে সে আগামীকালই বাড়ি থেকে পালিয়ে ঢাকা ফেরত যাবে। কিন্তু এই ভাবনাকে মিথ্যে করে দিয়ে তার খালু জানিয়েছেন আজই বিয়ে হবে। খবরটা শোনা মাত্র ডালিয়া কান্না জুড়ে দিয়েছিল, কিন্তু তার করুণ কান্না আর অসহায় মুখের মিনতি আলিয়া বেগমের মন গলাতে পারেনি। দিশেহারা ডালিয়ার তখন আর কিছুই করার ছিল না। আর এই খালাতো ভাইকে সে কোনো কালেই পছন্দ করতো না। ছেলেটা যে একের পর এক মেয়ের সাথে মেলামেশা করে তা তার অজানা নেই, কিন্তু গুরুজনদের সামনে ভদ্রতার মুখোশ পরে বলেই তার এত কদর। সব কিছু জানা সত্ত্বেও বাধ্য হয়ে এই মানুষটাকেই আজ ডালিয়া নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছে কিনা তাতেও সন্দেহ আছে। বাধ্য হয়ে বুকে পাথর চাপা দিয়ে বিয়েটা করলেও সে নীরব। চোখ দিয়ে শ্রাবণের ঢল নামছে ঠিকই, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। মনে হচ্ছে কোনো অজানা শক্তি তার কণ্ঠনালী রোধ করে রেখেছে। মস্তিষ্ক তার কার্যক্ষমতা হারিয়েছে। শরীরে এক ফোঁটাও শক্তি নেই নড়াচড়া করার মতো। স্বামীর হাতে নিজের হাত আবদ্ধ থাকা সত্ত্বেও তাতে নেই কোনো অনুভূতিগুলো তো এখন শুধু তার কানের কাছে ফিসফিস করে বলে চলেছে, আজ এই মুহূর্ত থেকে তুমি অন্য কারো সহধর্মিনী। এতদিন যাকে মনে জায়গা দিয়ে চুপি চুপি ভালোবেসেছ, তার বদলে আজ থেকে নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করতে হবে। নিজেকে বিলিয়ে দিতে হবে নিজের স্বামীর নিকট। ভুলে যেতে হবে কেউ একজন আছে যাকে তুমি ভালোবাসো, যে তোমার অপেক্ষায় প্রহর গুনছে। আদৌ কি ভুলে যাওয়া সম্ভব? প্রথম ভালোবাসার অনুভূতিগুলো কি এতটাই ঠুনকো যে সেটা এক মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? ডালিয়া তো সেটা পারবে না। সে তো চেয়েছিল জীবনে একজন পুরুষকেই মন প্রাণ দিয়ে ভালোবাসতে, ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে বহুদূর পথ চলতে। তবে তার সাথেই কেন এমন হলো? চোখের পানি গড়িয়ে হাতের উপর পড়তে অসাড় ডালিয়ার মস্তিষ্কে একটা কথায় কড়া নাড়ল। তাহসিন এই বিয়ের খবর শুনলে ওর মনের অবস্থা কি হবে? খুব পাগলামি করবে, প্রচণ্ড কষ্টে আমার মতোই দম বন্ধ হয়ে আসবে, মেয়েদের মতো কেঁদে কেটে একাকার করবে। ওর সাথে দেখা হলে আমি কি উত্তর দিব? ওর মুখ থেকে তো ভালোবাসি শব্দটা শোনা হলো না। ও তো বলেছিল ঢাকায় ফিরলে কিছু একটা বলবে। সেই কিছু একটা কি ভালোবাসি শব্দটা? আচ্ছা, ও কি আমার চুলে চড়াবে বলে? আমার হাতে গাঁথা বড় একটা বেলি ফুলের মালার জন্য অপেক্ষা করে আছে? ধোয়া ওঠা কফি মগে চুমুক দিয়ে নাদিয়া তাহসিনের দিকে তাকালো। তাহসিন কফি মগ হাতে নিয়ে অলস ভঙ্গিতে একের পর এক চুমুক দিয়ে চলেছে। রেলিং ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়েও দুজনের মধ্যে নীরবতা বিরাজমান অনেকক্ষণ। মিনিট 10 পার করেও যখন তাহসিনের মাঝে মুখ খোলার কোনো লক্ষণই দেখা গেল না, তখন নাদিয়া নিজেই বলল, এভাবে আর কতদিন তাহসিন? দুটো মাস কেটে গেল। তাহসিন নীরব। নাদিয়া উত্তরের অপেক্ষায় তাহসিনের মুখের দিকে তাকিয়ে থেকেও নিরাশ হলো। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে সে পুনরায় বলল, আমি কি দেখতে খুব খারাপ? তাহসিন সম্মুখে দৃষ্টি রেখে এবার ভাবলেশীনভাবে বলল, কে বলছে নাকি? নাদিয়া মাথা দুলিয়ে বলল, জানতে ইচ্ছে করছে, বল না। নিঃসন্দেহে তুই যথেষ্ট সুন্দরী। ডালিয়ার থেকেও? তাহসিন এবার শান্ত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। নাদিয়া চাতক পাখির ন্যায় উত্তরের আশায় তাকিয়েছে, কিন্তু তাহসিন দৃষ্টি ফিরিয়ে নিয়ে শান্ত ভঙ্গিতে কফি মগে চুমুক দিল। নাদিয়া বুঝলো সে বোকামি করে ফেলেছে। মেকি হেসে বলল, সরি, আগের মতো পাগলামি করে ফেলেছি, তাই না? তাহসিন নিরুত্তর। আবার কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। এবারও নাদিয়াই আগে কথা বলল। সম্মুখে দৃষ্টি রেখে মৃদুকণ্ঠে বলল, আমি কি এতটাই অযোগ্য যে আমাকে ভালোবাসলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তাহসিনও নাদিয়ার মতোই একই ভঙ্গিতে উত্তর দিল। মাথা ব্যথার ঔষধে যদি মনের ব্যথা সারতো তাহলে এই প্রশ্নের কোনো একটা উত্তর দেওয়া সম্ভব হতো। এরূপ উত্তরের বিপরীতে আর কি কথা বলা যায় তা জানা নেই নাদিয়ার। বুক চিরে এক তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলেও সে তো সন্তর্পণে চেপে নিল। কিন্তু হঠাৎ করে আবেগটা মাথা চাড়া দিয়ে উঠে চোখ দুটো জ্বলতে শুরু করলো। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে নাদিয়া ধরা গলায় বলল, 2 মাস ধরে তুই যে কষ্টটা বুকে লালন করছিস, গত 2 বছর ধরে আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মন থেকে ভালো তো আমিও বেসেছি তাহসিন, তবে আমি কোন অপরাধে শাস্তি পাচ্ছি বলতে পারবি?
তাহসিন কফি মগে শেষ চুমুক দিয়ে মৃদু হাসল, নিচু স্বরে কবিতার সুরে বলল, ঠোঁটের কোণে কৃত্রিম হাসিটা আমাকে সখী ভেবে তোমার মেঘাচ্ছন্ন আকাশের গল্প শোনাও। আমার আকাশে জমকালো মেঘ জমেছে, দেখতে নাহি পাও। এবার নাদিয়াও নিরুত্তর। মিনিট খানেক পর আবার সে মৃদু কণ্ঠে বলল, আজ সন্ধ্যায় আমাকে দেখতে আসার কথা। সবার ধারণা ছেলেপক্ষ আমাকে পছন্দ করবে, কারণ তারা ইচ্ছায় বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছে, আর আমারও তাই ধারণা। তাহসিন নাদিয়ার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোরা কি সিরিয়াল দিয়ে বিয়ে করার প্ল্যান করছিস নাকি রে? একজনের পর একজন করেই চলছিস, থামাথামের বলাই নেই। কথাটা বলে তাহসিন শব্দ তুলে হেসে উঠল। নাদিয়া শান্ত দৃষ্টিতে তাহসিনের মুখের কৃত্রিম হাসিটা দেখল, তারপর বলে উঠল, আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছইনি। তাহসিন প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন ব্যাপারে? বিয়ের। এত ভাবাভাবির কি আছে? পছন্দ হলে হ্যাঁ বলে দিব। নাদিয়া করুণ দৃষ্টিতে তাহসিনের মুখের দিকে তাকালেও তাহসিন মুখ ফিরিয়ে নিল। নাদিয়ার বুকের মধ্যে তোলপাড় শুরু হলো। এক সময় সেই তোলপাড় কান্না হয়ে বেরিয়ে এলো। নাদিয়া কাঁদছে বুঝতে পেরেও তাহসিন তার দিকে ফিরে তাকানা। অযথা মায়া বাড়াতে চায় না সে। নাদিয়ার কান্নার শব্দ কমে আসতেই তাহসিন গম্ভীর গলায় বলল, আমার ভান্ডারে তোকে দেওয়ার মতো এক চিমটি ভালোবাসাও বেঁচে নেই রে নাদি। থাকলে হয়তো আমি তোকে থেকে যেতে বলতাম। সবটা তো কেবলমাত্র একজনকেই উপর করে ঢেলে দিয়েছি। যেখানে ভালোবাসায় বেঁচে নেই, সেখানে তোকে নিজের কাছে রাখা আমার মৃত গাছের গোড়ায় পানি দেওয়ার কথা একই ব্যাপার। নাদিয়া বেশ ভালো করেই জানে তাহসিন কষ্টে ধুকে ধুকে মরবে, তবু ডালিয়া ব্যতীত অন্য কাউকে দ্বিতীয়বার ভালোবাসবে না। হঠাৎ করেই তাহসিনের ওপর নাদিয়ার খুব বিরক্তি এসে গেল। পৃথিবীতে কি আর কেউ প্রথম ভালোবাসা হারিয়ে দ্বিতীয়বার ভালোবাসেনি? বেসেছে আর সুখীও হয়েছে, তবে তাহসিন কেন পারবে না? নাদিয়ার আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না। ঘুরে দাঁড়িয়ে সন্তর্পণে চলে যাবার জন্য পা বাড়ালো। নাদিয়া চলে যাচ্ছে টের পেয়েও তাহসিন নিশ্চুপ। কয়েক পায়ে গিয়েও নাদিয়া থেমে গেল। পিছন ফিরে না তাকিয়েই থমথমে গলায় বলল, বিয়ে যদি ঠিকও হয়ে যায়, রেজিস্ট্রি পেপারে সাইন করার আগ পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। কেউ আমাকে পিছু ডাকলে আমি ফিরে আসবো। তাহসিন ফিরে তাকালো না, সম্মুখে দৃষ্টি রেখেই শান্ত স্বরে বলল, তোর কথা যেন সত্যি হয়। ভালোবাসার রঙে রঙিন হয়ে যাক তোর জীবন। অগ্রিম অভিনন্দন। এরপর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না নাদিয়া। ঠোঁট কামড়ে ধরে চোখের পানি আটকানোর চেষ্টা করে ছুটে চলে গেল তাহসিনের রুম থেকে। তাহসিন নীরব। দুপুরের তেজদীপ্ত সূর্যটা তির্যকভাবে উত্তপ্ত আলো ফেলছে ঠিক মাথা বরাবর। তাহসিন ব্যালকনি থেকে ধীর পায়ে রুমে চলে এলো। অলস ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে 1 মাস আগের সেই তিক্ত দৃশ্যটা ভেসে উঠল। 2 মাস আগে ডালিয়ার বিয়ের কথা শোনার পর থেকে তাহসিন এতটাই ভেঙে পড়েছে যে বাসা থেকে বের হওয়াও বন্ধ করে দিয়েছে। নাওয়া খাওয়া বন্ধ করে মেয়েদের মতো কেঁদে কেটে চেহারার অবস্থা যা তা করে ফেলেছে। তার মা তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে। বন্ধুরা সবাই মিলে বাসায় এসে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, ভার্সিটিতে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। উল্টো যখন বন্ধুরা সবাই ফোন করেও তাহসিনকে বোঝানোর চেষ্টা করলো, তখন সে ফোনটাও বন্ধ করে রাখলো। টানা 1 মাস এমন নিয়মেই চলল তাহসিনের জীবন। কিন্তু শেষমেশ যখন তাহসিনের মা ছেলের চিন্তায় নিজেই অসুস্থ হয়ে পড়লেন, তখন তাহসিনের টনক নড়ল। অনেক কষ্টে নিজেকে সামলে ভার্সিটিতে গেল। সিদ্ধান্ত নিল মনকে শক্ত করার, কিন্তু চাইলেই কি বাস্তবতা এতটা সহজ হয়? ভার্সিটিতে গিয়েই তাহসিন না চাইতেও ডালিয়ার মুখোমুখি হলো। কিছু সময়ের জন্য থমকে গেল দুজনের পৃথিবী। 2 জোড়া চোখ ঝাপসা হয়ে এলো। ডালিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তাহসিনের ওই ঝাপসা চোখে যে তার প্রতি হাজারো অভিযোগ স্পষ্ট। বন্ধুরা দুজনের মনের অবস্থা বুঝতে পেরে একা ছেড়ে দিল কিছু সময়ের জন্য। ওদের দুজনেরই নিজেদের মধ্যে কথা বলাটা প্রয়োজন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাহসিন নিজেকে সামলানোর চেষ্টা করল। এদিকে ডালিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছে। মাথা তুলে তাহসিনের অভিযোগ মাখা চোখের দিকে তাকানোর সাহস আর তার দ্বিতীয়বার হচ্ছে না। তাহসিন গলা ঝেড়ে মৃদু গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস? ডালিয়া উত্তর দিল না, মাথা তুলে তাকালোও না। তাহসিন মিনিট 2 উত্তরের অপেক্ষা করে তারপর ডালিয়ার মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কংগ্রাচুলেশন। ডালিয়া এবার সলসল চোখে নত মুখটা উঁচু করে তাকালো।
তাহসিনের সাথে দৃষ্টি বিনিময় হতেই দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চোখের পানি আটকানোর চেষ্টা চালালো। তাহসিন তা দেখে ঠোঁটের কোণে কৃত্রিম হাসির রেখা টেনে বলল, আমার বেলি ফুলের মালা কই, আনিসনি? ডালিয়া অবাক দৃষ্টিতে তাহসিনের মুখের দিকে তাকালো। তাহসিনের ঝাপসা চোখ আর ঠোঁটের কোণের মুচকি হাসিটুকু দেখে তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। এতক্ষণ আটকে রাখা চোখের পানি এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। তাহসিন নিচের ঠোঁট কামড়ে ধরে হাসার চেষ্টা করে বলল, ওপস, সরি, বেলি ফুলের মালা তো তোর হাজবেন্ডের পাওনা, তাকেই বরং দিয়ে দিস। কি একটা অবস্থা বলতো, হঠাৎ সবাই বিয়ে করে ফেলছে অথচ আমরা টেরই পাই না। ডালিয়া এবারও নিশ্চুপ। তাহসিন ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণের চিকচিকে পানিটুকু মুছে ফেলে বলল, কথা বলছিস না কেন? হাজবেন্ড বোধ হয় অন্য কোনো ছেলের সাথে কথা বলতে বারণ করে দিয়েছে। স্বাভাবিক, এমন একটা বউ পেয়েছে। দুলাভাই হয়তো বউকে নিয়ে খুব ভয়ে থাকে। কথাটা বলে তাহসিন নিজেই হেসে ফেলল। ডালিয়া এবার আর পারল না নিজেকে সামলাতে, দু হাতে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ডালিয়ার কান্না সহ্য করার ক্ষমতা নেই ভেবে তাহসিন ঘুরে দাঁড়িয়ে অন্যদিকে পা বাড়াতে বাড়াতে দাঁতে দাঁত চেপে বলল, বাস্তবতার নিকুচি করি। তাহসিন কয়েক পা এগোতেই চোখের পলকে ডালিয়া ছুটে এসে তাহসিনের পথ রোধ করে দাঁড়ালো। তাহসিন থমকে দাঁড়িয়ে পড়তেই ডালিয়া আর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কপালে ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তাহসিন হতবাক হয়ে তাকিয়ে রইল। আজ প্রথমবারের মতো ডালিয়া স্বইচ্ছায় তার হাত ধরল, অথচ এই ছোঁয়াতে নেই কোনো ভালোবাসার অনুভূতিগুলো আজ শূন্য আকাশে ফানুসের মতো উড়ে বেড়াচ্ছে। ডালিয়া ফোপাতে ফোপাতে বলল, আই এম সরি তাহসিন, আমাকে তুই মাফ করিস। বিশ্বাস কর, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম বিয়েটা আটকানোর, কিন্তু পারিনি। আমি জানি না আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিল। আমি চাই না তোর সুন্দর জীবনটা আমার জন্য এলোমেলো হয়ে যাক। ভুলে যা আমাকে, তুই ভালো থাক। তাহসিন এবার ফিক করে হেসে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, ভুলে যাব, ভালো থাকবো। তুই পেরেছিস? ডালিয়া আরও জোরে কেঁদে উঠল। কান্না ভেজা চোখে তাহসিনের চোখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, বলেছিলি আমি বাড়ি থেকে ফিরলে কোনো একটা কথা বলবি, আজ বলবি? তাহসিনের বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথায় ছেয়ে গেল। ডান চোখের কোণের টলমলে পানিটুকু অবাধ্যের মতো গড়িয়ে পড়তেই সে হন্তদন্ত হয়ে ডালিয়ার মুঠো থেকে নিজের হাত সরিয়ে নিয়ে গড়িয়ে পড়া পানিটুকু দ্রুত হাতে মুছে ফেলল। ডালিয়া উন্মুখ হয়ে তাকিয়েছে তাহসিনের মুখ পানে। তাহসিন এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলল, থেকে যাক কিছু আশঙ্কা অপূর্ণতা নিয়েই আমি ভালো থাকবো। দোয়া রইল স্বামী সোহাগী হ, আমার অপূর্ণতা তোর জীবনে পূর্ণতা বয়ে আনুক। কথাগুলো বলে তাহসিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। শেষবারের মতো ডালিয়ার অসহায় মুখের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়িয়ে হনহন করে হেঁটে অতি দ্রুত গেটের দিকে চলে গেল। ডালিয়া ঠায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মানুষটার এক বুক কষ্ট নিয়ে চলে যাওয়া দেখল। তাহসিন দৃষ্টির আড়াল হতেই বন্ধুরা সবাই ডালিয়াকে ঘিরে ধরল। ডালিয়া ইলোরাকে জড়িয়ে ধরে পুনরায় ফুপিয়ে উঠল। তার আহাজারি জানান দিল প্রেম নামক অসুখে তার জীবনটা এমনভাবে আক্রান্ত হয়েছে যে অসুখ সারাতে তার বৈবাহিক সম্পর্কও ব্যর্থ। শুধুমাত্র সুপ্ত থাকবে বলেই এ অসুখের খবর আর কেউ পাবে না। পরের দিনই তাহসিন খবর পেল ডালিয়ার স্বামী তাকে প্রচুর মেরেছে। খবরটা পেয়ে তাহসিনের কান লাল হয়ে গেল। পরে জানতে পারল ভার্সিটিতে তাহসিনের সাথে ডালিয়ার কান্নাকাটির খবর কোনোভাবে তার স্বামীর কানে পৌঁছেছে। ডালিয়ার ধারণা তার স্বামীর এক আত্মীয় যে ওই ভার্সিটিতেই পড়াশোনা করে, এ কাজ তারই। এরপর তাহসিন সিদ্ধান্ত নিয়ে নিল সে আর কোনোদিনও ডালিয়ার মুখোমুখি হবে না। অন্তত ডালিয়ার অনুভূতিগুলো ভুলাতে হলেও তাকে দূরে থাকতে হবে। সেদিনের পর থেকে সত্যি আর সে ডালিয়ার মুখোমুখি হয়নি। ভার্সিটিতে সেদিনই গিয়েছে যেদিন ডালিয়া যায়নি। এজন্য অবশ্য তাকে সব বান্ধবীদের থেকে খোঁজ খবর নিতে হয়েছে। প্রতিদিন ক্লাস করতে পারবে না বলে তাহসিন একটা কোচিং সেন্টারেও ভর্তি হয়েছে, যাতে পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে। মাঝে মাঝে বান্ধবীরা এসে তার সাথে দেখা করে যায়, আবার বাইরে ঘুরে ফিরে কিছু সময় কাটায়। এই কাজটা অবশ্য নাদিয়া বেশি করেছে। সে দুদিন পরপরই তাহসিনের বাড়িতে এসে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, তার সাথে অনেকটা সময় আড্ডা দিয়ে মন ভালো রাখার চেষ্টা করেছে। কিন্তু তাহসিন যতই নিজের মনকে শক্ত করার চেষ্টা করুক না কেন, আসলে সে এই কাজটা আজ অবধিও করতে পারেনি। শেষমেশ বান্ধবীরা সবাই হাল ছেড়ে দিয়েছে। সবারই ধারণা তাহসিন কোনো দিনই পারবে না ডালিয়াকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে, কারণ সে নিজেই চায় না ডালিয়া ছাড়া দ্বিতীয় কাউকে ভালোবাসতে। বিছানায় পা ভাঁজ করে বসে নিজের কাজে ব্যস্ত এরেন।
তার সম্পূর্ণ মনোযোগ সামনের ল্যাপটপে। তার পাশেই যে কলাপাতা রঙের শাড়ি পরিহিতা এক তরুণী গাল ফুলিয়ে বসে আছে সেদিকে তার খেয়ালই নেই। প্রায় 20 মিনিট এভাবেই কেটে গেছে। শেষমেশ ঘড়ির দিকে তাকিয়ে তরুণীর ধৈর্যের বাঁধ ভাঙল। হাত বাড়িয়ে হুট করে ল্যাপটপটা বন্ধ করে ফেলল। এরেন বাজেভাবে ভুরুজোড়া কুঞ্চিত করে অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। আহাজারি করে বলল, এটা কি করলে? কাজ করছিলাম, দেখছিলে তো। এতক্ষণের জমে থাকা অভিমানটা জাগিয়ে তুলে ইলোরা গম্ভীর গলায় বলল, হ্যাঁ দেখছিলাম। আমি তোমার মতো অন্ধ না যে পাশে আস্ত একটা মানুষ বসে থাকলেও দেখবো না। এরেন একইভাবে বলল, আমি তোমাকে বলেছিলাম তো আমার কাজ আছে, ঘুমিয়ে পড়ো। শুনলে না কেন? একজন আমার পাশে বসে রাত জেগে কাজ করবে আর আমি পড়ে পড়ে ঘুমাবো? অতটা স্বার্থপর আমি নই। এখানে স্বার্থের কি আছে? তুমি শুধু শুধু রাত জেগে পাশে বসে থাকবে কি করতে বলো তো? শরীর খারাপ করবে তো। ইলোরা কপাল কুঁচকে বলল, আচ্ছা আমার শরীর খারাপ করবে আর তোমার করবে না? তোমার শরীর কি লোহার তৈরি? এরেন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ল্যাপটপটার সামনে থেকে সরিয়ে রেখে ইলোরার দিকে ঘুরে বসে বলল, আচ্ছা কি হচ্ছে বলো তো? এই মাঝরাতে এখন কথা কাটাকাটির সময়? কাল না তোমার ভার্সিটি আছে, ঘুমাও না লক্ষ্মীটি। ইলোরা তেড়াভাবে বলল, তোমারও তো অফিস আছে, তুমিও ঘুমাও। ইলোরার তেড়া তেড়া কথা শুনে এরেন কপাল কুঁচকে বলল, আমার কাজ আছে তো বাবা, বুঝতে পারছো না তুমি? ইলোরা বিছানা থেকে নামতে নামতে বলল, সবই বুঝি, আমি বাচ্চা না। এরেন কিছু বলতে যাবে তখনই ইলোরা রুমের লাইট অফ করে দিল। এরেন কিছুটা জোরেই বলে উঠল, আরে লাইট অফ করলে কেন? অন করো। ততক্ষণে ইলোরা ডিম লাইট জ্বালিয়ে বিছানায় উঠে আসতে আসতে বলল, লাইট অন করার দরকার নেই, এখন ঘুমাবে। আমার কাজ আছে, কতবার বলবো? বলতে বলতে এরেন বিছানা থেকে নামতে যেতেই ইলোরা তার হাত টেনে ধরল। বলছি না ঘুমাবে। কথাটা বলে ইলোরা এরেনকে ঠেলে শুয়ে দিল। এরেন উঠতে যেতে নিতেই সে এরেনের বুকে মাথা রেখে তাকে জাপটে ধরে নিজেও শুয়ে পড়ল। এরেন এবার শান্ত হয়ে গেল। দুহাতে প্রেয়সীর বুকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলল, ঘুমালেই হবে? কাজ করবে কে? ইলোরা এরেনের বুকে মুখ গুজে উত্তর দিল, ফজরের নামাজের পর তো ফ্রি থাকো, তখন করবে। এরেন মুচকে হাসল। মিনিট তিনেক চুপ থেকে ইলোরা মাথা উঠিয়ে এরেনের বুকে থুতনি ঠেকিয়ে ডিম লাইটের আবছা আলোয় এরেনের মুখের দিকে তাকিয়ে বলল, পিএইচডিটা করলে না কেন? এরেনও আবছা আলোয় ইলোরার মুখের দিকে তাকিয়ে বলল, মানে? আমার কাছে লুকালে কেন? ইলোরার প্রশ্নে এরেন সন্ধ্যান কণ্ঠে বলল, এসব কে বললো তোমায়? বাবা আজ আম্মির সাথে বলছিল তোমাকে পিএইচডি করতে আমেরিকা যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে তুমি না করে দিয়েছো। আমি শুনেছিলাম। এরেন ছোট একটা শব্দ করল। ও না করলে কেন? বোঝো না? আমি জানি তুমি আমার জন্য এমনটা করেছো। তাহলে জিজ্ঞেস করছো কেন? বাবা নিজের ইচ্ছেই তোমাকে আমেরিকা পাঠাতে চেয়েছিল। উনি কি ভাববে বলো তো? এরেন ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের জীবনটা খুবই ছোট ইরনি। এত ছোট জীবনে আমি তোমাকে নিয়ে তৃপ্ত হতে পারবো না। এটা আমার কত বড় একটা আফসোস জানো তুমি? আমি তো তোমাকে নিয়ে যুগ যুগ বেঁচে থাকতে চাই, আর সেখানে শুধু এইটুকু একটা জীবনেই তোমাকে কাছে পাবো। এমনটা তো নয় যে আমি বেকার বসে আছি, বিজনেস করছি, সংসার করছি, এইভাবেই বেশ আছি। তাই এই ছোট্ট জীবনের একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাই না। সব সময় তোমার কাছাকাছি থাকতে চাই। তুমি তোমার বাবার বাড়ি গিয়ে একটা রাত থাকলে সেদিন রাতে আমার ঠিকমতো ঘুম হয় না, অথচ সুদূর আমেরিকায় আমার ঘুম হবে কিভাবে বলো তো? তুমি জানো না আমি প্রেমাশোকে আক্রান্ত? এতটা দূরত্ব থেকে আমার প্রেমাশোকের ওষুধ ইলনির অভাবে তো আমি মরেই যাব। এত দ্রুত মরে গেলে আমি বাবা হব কিভাবে বলো তো? আমার কতদিনের স্বপ্ন, ছোট্ট একটা বেবি আসবে, আমাকে বাবা বলে রাখবে, আমার বুকের বাঁ পাশে ইলনি ঘুমাবে আর ডান পাশে বেবিটা। এরেনের কথা শুনতে শুনতে ইলোরার চোখ দুটো ভিজে উঠল। সে থমথমে গলায় বলল, এত সুখ আমার কপালে সইবে? এরেন ঝুঁকে এসে ইলোরার মুখটা নিজের দুহাতে তুলে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমি তো চাই পুরো জগতের সুখ শুধুই আমার ইলনিকে দিতে। ইলনির মুখের একটু হাসিতে আমার বড্ড প্রিয়। ইলোরা ঠোঁট ফুলিয়ে বলল, আমার কিন্তু কান্না চলে আসছে। এরেন মৃদু শব্দ তুলে হেসে বলল, হাই রে আমার ছিচকাদুনে বউরে, তোমার কি জামাই মরছে যে কথায় কথায় বিনা আমন্ত্রণে কান্না চলে আসে? সবসময় রোমান্টিক মোমেন্টেই তোমার কান্না পায় কেন? এত ইমোশন আসে কোত্থেকে? হ্যাঁ তুমি এত ভালোবাসো কেন আমায়? কম কম বাসতে পারো না? অতিরিক্ত ভালোবাসা নাকি ভালো না? কে বললো শুনি? কি জানি।
আমি তো এর থেকে বেশি ভালোবাসতে চাই। আচ্ছা, ভালোবাসা আরেকটু বাড়ানো যায় কিভাবে বলো তো? ইলোরা এরেনের বুকে মুখ লুকিয়ে বলল, বাড়াতে হবে না, এখন যতটা বাসো সারা জীবন এতটা বাসলেই হবে। তুমি নিজেও জানো না তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। এরেন হাসি মুখে বলল, তাই নাকি? কিন্তু আমি তো আপনাকে একটু ভালোবাসি না মহারানী, এক ফোঁটাও না, এক চিমটিও না। ইলোরা এরেনের বুকে মৃদু ধাক্কা দিয়ে চোখ বন্ধ করে বলল, ফাজলামো করবা না, অনেক রাত হয়েছে, ঘুমাও, গুড নাইট। এরেন পুনরায় মৃদু শব্দ তুলে হাসল। ইলোরাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নিচু স্বরে বলল, ভালোবাসি ইরনি। চোখ বন্ধ করেই ইলোরা মুচকে হাসল। প্রতি রাতে ঘুমানোর আগে এই কথাটা বলা এরেনের অভ্যাস, যেন এই শব্দ দুটো তার ঘুমের ঔষধ। জাকির জামানের মুখে এরেনের আমেরিকা না যাওয়ার কথা শুনে ইলোরা মনে মনে নিজেকে দায়ী করছিল, অথচ এই মুহূর্তে তার মনে হলো ভালোই হয়েছে মানুষটা আমেরিকা যায়নি। চলে গেলে প্রতি রাতে এভাবে বুকে জড়িয়ে ঘুমাতো কিভাবে? ঘুমানোর আগে কানের কাছে ফিসফিস করে ভালোবাসি ইলনি শব্দ দুটো উচ্চারণ করতো কিভাবে? হুঠাৎ টুপ করে কপালে ভালোবাসা দিত কিভাবে? পিএইচডি চুলোই যাক, মানুষটা তো কাছে আছে।